গরমের প্রচণ্ড ঝাঁঝে ঘামে ভিজে শ্রাবণী সেই ছোট্ট রেল স্টেশনের এক কোণে অপেক্ষা করছিল। সেখানে দুপুরের তীব্র সূর্য সব কিছুকে ঝলসে দিচ্ছিল। তার পুরনো সুতির পোশাকের ওপর ধুলোর পুরু আস্তরণ জমেছিল, কিন্তু তার চোখে এমন এক অটল সংকল্প ছিল যা তার দারিদ্র্যকে ছাপিয়ে যাচ্ছিল। সে হাতে একটা পুরনো ব্যাগ শক্ত করে চেপে ধরেছিল, যেখানে তার স্বপ্নের সবচেয়ে বড় প্রতীক এবং সিভিল সার্ভিস পরীক্ষার অ্যাডমিট কার্ড নিরাপদে রাখা ছিল। স্টেশনের দেওয়ালে লাগানো ছেঁড়া বিজ্ঞাপন আর চারদিকে জমে থাকা আবর্জনা তার উদ্বেগকে বাড়িয়ে তুলছিল, কারণ এই মুহূর্তটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। দিল্লি যাওয়ার জন্য এটাই শেষ ট্রেন ছিল, এবং যদি সে এটা হারাত তাহলে তার দীর্ঘ সংগ্রাম এবং বয়স্ক বাবা মায়ের ত্যাগ সব বৃথা হয়ে যেত। সে তার জীর্ণ চপ্পলের পরোয়া করল না, বরং তার পুরো মনোযোগ সেই লোহার লাইনগুলোর দিকে নিবদ্ধ রেখেছিল, যেখান থেকে তার আশার বাহন আসার কথা। গ্রামের এবড়ো খেবড়ো পথ থেকে শুরু করে এই হইচইপূর্ণ স্টেশন পর্যন্ত শ্রাবণীর এই যাত্রাটা মোটেও সহজ ছিল না, কারণ সমাজের নিয়মকানুন তাকে প্রতি পদে বাধা দিয়েছিল। তার মা নিজের শেষ সোনার গয়না বিক্রি করে এই ভ্রমণের খরচ এবং পরীক্ষার ফি জোগাড় করেছিলেন, যাতে তাদের মেয়ে সেই অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারে। যখনই সে ওই গয়নার কথা মনে করত, তার চোখে জল এসে যেত, কিন্তু সে তা মুছে ফেলে নিজেকে আরও দৃঢ় করে তুলত। হঠাৎ দূর থেকে একটা তীক্ষ্ণ হুইসেলের আওয়াজ ভেসে এলো, আর স্টেশনে উপস্থিত ভিড়ের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল, যার ফলে পরিবেশটা পুরোপুরি টান টান হয়ে উঠল। ট্রেনের লোহার গর্জন মাটি কাঁপাচ্ছিল, আর শ্রাবণী নিজের ওড়না শক্ত করে বেঁধে নিল, যাতে সে ভিড়ের ধাক্কা থেকে নিজেকে রক্ষা করতে পারে। তার হৃৎস্পন্দন এখন ট্রেনের গতির সাথে তাল মিলিয়ে চলছিল, কারণ সে জানত যে এই লোহা আর ধোঁয়াই তাকে এক নতুন জীবনের দিকে নিয়ে যাবে। ট্রেনটা প্ল্যাটফর্মে থামতেই মানুষের একটা ঢল দরজার দিকে ছুটে গেল, যেখানে দুর্বল আর অসহায় মানুষদের জন্য কোনো জায়গা চোখে পড়ছিল না। শ্রাবণী সাহস সঞ্চয় করে সেই ভিড় ঠেলে সংরক্ষিত কোচের দিকে এগোনোর চেষ্টা করল, যেখানে তার টিকিট তাকে একটা নিরাপদ সিটের প্রতিশ্রুতি দিচ্ছিল। কিন্তু সে পাদানিতে পা রাখতেই একটা ভারী আর কঠিন হাত তার কাঁধ চেপে ধরে পেছনের দিকে জোরে টেনে ধরল, যার ফলে সে প্রায় পড়েই যাচ্ছিল। সামনে দাঁড়ানো লোকটা ছিল রেলের টিকিট চেকার সুব্রত, যার চোখে ক্ষমতার অহংকার আর মুখে একটা বাঁকা হাসি ভাসছিল। সে শ্রাবণীর জীর্ণ পোশাক আর ধুলোমাখা চেহারার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাল, যেন সে কোনো অপরাধীকে দেখছে, এবং জোরে চিৎকার করে উঠল। তার কথাগুলো ধারালো ছুরির মতো শ্রাবণীর আত্মসম্মানকে ক্ষতবিক্ষত করছিল, কিন্তু সে নিজের সাহস হারাল না এবং কাঁপা হাতে তার বৈধ টিকিটটা তাকে দেখাতে লাগল। সুব্রত টিকিটটা না দেখেই মাটিতে ছুঁড়ে ফেলে দিল, আর দাবি করল যে একজন ভিখারির মতো দেখতে মেয়ে এই দামি সংরক্ষিত কামরায় যেতে পারবে না। সে রুক্ষ স্বরে বলল যে এই ট্রেন শুধু ধনীদের জন্য, আর যদি সে দিল্লি যেতে চায় তবে তার সাধারণ কোচে গিয়ে ধাক্কা খাওয়া উচিত। আশেপাশে দাঁড়ানো মানুষেরা শুধু দর্শক হয়েই রইল, আর কেউই ওই নিরীহ মেয়েটির পক্ষে কথা বলার সাহস করল না, যা থেকে সমাজের সংবেদনশীলতার অভাব স্পষ্ট হয়ে উঠছিল। শ্রাবণীর চোখে অসহায়তার জল ছিল, কিন্তু তার গলায় তখনও একটা জেদ ছিল, যখন সে চেকারকে তার পরীক্ষা আর ভবিষ্যতের কথা বোঝানোর চেষ্টা করল। সে জানালো যে এটা শুধু একটা ভ্রমণ নয়, বরং একটা পুরো পরিবারের দারিদ্র্য থেকে মুক্তির পথ, যা সে নিজের পরিশ্রমে অর্জন করতে চায়। কিন্তু সুব্রতর নিষ্ঠুরতার কোনো সীমা ছিল না, এবং সে গার্ডকে ইশারা করল যাতে এই মেয়েটিকে প্ল্যাটফর্মেই ফেলে যাওয়া হয়, কারণ সে ট্রেনের পরিবেশ নষ্ট করছিল। সেই মুহূর্তে শ্রাবণীর মনে হল যেন তার পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে, আর সে সেই স্বপ্নগুলোকে ভেঙে পড়তে দেখছিল যেগুলো সে নিজের রাতের ঘুম বিসর্জন দিয়ে বুনেছিল। ট্রেনটা একটা লম্বা আর যন্ত্রণাদায়ক হুইসেল বাজালো, আর ইঞ্জিন থেকে বেরোনো কালো ধোঁয়া শ্রাবণীর মুখে কালির মতো লেপটে গেল, যার ফলে তার আশাগুলো আরও ঝাপসা হয়ে গেল। প্ল্যাটফর্মে থাকা ভিড় তাকে উপেক্ষার দৃষ্টিতে দেখছিল, যেন সে কোনো তুচ্ছ বস্তু যার কোনো অস্তিত্বই নেই। চেকারের হাসি সেই নীরবতাকে চিরে দিচ্ছিল যা শ্রাবণীর ভেতরে সৃষ্টি হয়েছিল, এবং সে নিজের হার মেনে নেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। তার নিজের গ্রামের সেই কুঁড়ে ঘরটার কথা মনে পড়তে লাগল,
যেখানে তার বাবা অসুস্থ অবস্থায় থেকেও তার সফলতার জন্য প্রার্থনা করছিলেন, আর মায়ের খালি কবজিগুলো তাকে বিদ্ধ করতে লাগল। দারিদ্র্য কি সত্যিই এমন একটা অপরাধ যার শাস্তি শুধু অপমান আর ব্যর্থতাই হতে পারে? এই প্রশ্নটা তার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল। ট্রেনের গতি ধীরে ধীরে বাড়তে লাগল, আর শ্রাবণী সেই চলন্ত লোহার দেওয়ালটার সাথে সাথে দৌড়াতে লাগল, যাতে সে কোনোভাবে পাদানিতে ধরতে পারে। কিন্তু সুব্রত নিজের লাঠির সাহায্যে তাকে পেছনে ধাক্কা দিয়ে দিল, যার ফলে তার ভারসাম্য নষ্ট হয়ে গেল, আর সে প্ল্যাটফর্মের ধারে গিয়ে পড়ল, যেখান থেকে মৃত্যু আর জীবনের মাঝে মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব ছিল। তার হাতের চামড়া ছিলে গিয়েছিল, আর রক্তের ফোঁটা সেই গরম কংক্রিটের ওপর পড়তে লাগল, যা তার সংগ্রামের সাক্ষী হয়ে উঠছিল। স্টেশনে থাকা কুলি আর ছোট দোকানদাররাও নিজেদের চোখ ফিরিয়ে নিল, কারণ তারা ব্যবস্থার এই নিষ্ঠুর রূপের সাথে খুব ভালোভাবেই পরিচিত ছিল, আর তারা কোনো বিপদে পড়তে চাইছিল না। শ্রাবণী আকাশের দিকে তাকাল, যেখানে সূর্য তখনও আগুন ঝরাচ্ছিল, আর তার মনে হল যে হয়তো ঈশ্বরও এখন অসহায়দের ডাক শোনার ব্যাপারে কোনো আগ্রহ রাখেন না। তার মনে এক মুহূর্তের জন্য এই চিন্তা এলো যে তার কি নিজের গ্রামে ফিরে যাওয়া উচিত এবং সেই দারিদ্র্যকেই নিজের ভাগ্য বলে মেনে নেওয়া উচিত। তখনই ভিড়ের পেছন থেকে একটা গম্ভীর আর শান্ত আওয়াজ শোনা গেল, যা সেই হইচইকে এক মুহূর্তে থামিয়ে দিল, যেন ঝড়ের মাঝে কোনো আশার রশ্মি দেখা গেল। সেই আওয়াজটা কোনো ক্ষমতার ছিল না, বরং এমন একজন মানুষের ছিল যার কথায় সত্যের ওজন আর অন্যদের কষ্ট বোঝার ক্ষমতা স্পষ্টভাবে অনুভব করা যাচ্ছিল। শ্রাবণী মাথা তুলে দেখল তো তার চোখে পড়ল একজন লম্বা আর সুঠাম চেহারার যুবক, যে নিজের চোখে এক অন্যরকম জেদ নিয়ে তার দিকে এগিয়ে আসছিল। সেই যুবকের পোশাক সাধারণ ছিল, কিন্তু তার হাঁটায় এমন এক গাম্ভীর্য ছিল যাকে কেউই অবজ্ঞা করতে পারত না, এবং সে সরাসরি সেই নিষ্ঠুর টিকিট চেকারের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সুব্রত, যে এতক্ষণ নিজের ক্ষমতার আস্ফলন করছিল, সেই যুবকের নিছক উপস্থিতিতেই কিছুটা অস্বস্তি বোধ করতে লাগল, এবং সে নিজের গলা আরও চড়ানোর এক ব্যর্থ চেষ্টা করল। কিন্তু সেই অচেনা মানুষটি বিন্দুমাত্র বিচলিত না হয়ে শ্রাবণীর পড়ে যাওয়ার টিকিটটা কুড়িয়ে নিল এবং অত্যন্ত সম্মানের সাথে সেটা পরিষ্কার করল। অচেনা বকটি চেকারের চোখের দিকে সরাসরি তাকিয়ে তাকে জিজ্ঞেস করল যে আইন কি শুধু সেই মানুষদের জন্যই তৈরি যারা দামি পোশাক পরে, নাকি সমস্ত নাগরিকদেরই সমান অধিকার প্রাপ্ত আছে। সে খুব শান্ত কিন্তু জোরালো কণ্ঠে টিকিটের বৈধতার বিষয়ে কথা বলল, এবং সতর্ক করে দিল যে আজ যদি এই মেয়েটির সুবিচার না পায়, তবে এর পরিণাম গুরুতর হতে পারে। সেই অচেনা লোকটির কথার মধ্যে এমন কিছু একটা ছিল যা সেখানে উপস্থিত মানুষদের ভেতরে চাপা পড়ে থাকা বিবেককে জাগিয়ে তুলল, এবং কিছু স্বর তার সমর্থনে উঠতে শুরু করল। সুব্রত বুঝতে পেরেছিল যে বিষয়টা এখন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, কারণ সেই অচেনা লোকটিকে কোনো সাধারণ যাত্রী বলে মনে হচ্ছিল না, বরং তার মধ্যে নেতৃত্বের গুণাবলী ফুটে উঠছিল। তবুও সে নিজের দম্ভ দেখিয়ে বলল যে সে নিজের ডিউটি করছে, এবং কোনো বহিরাগত ব্যক্তির রেলের কাজে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। কিন্তু সেই যুবক নিজের পকেট থেকে একটা পরিচয়পত্র বের করল, যা দেখামাত্রই সুব্রতের মুখের রং উড়ে গেল, আর তার একগুয়েমের নিমেষেই উধাও হয়ে গেল। যুবকটি শ্রাবণীর দিকে হাত বাড়িয়ে দিল এবং তাকে মাটি থেকে উঠতে সাহায্য করল, যার ফলে তার উপলব্ধি হল যে দুনিয়া থেকে এখনও মানবতা পুরোপুরি শেষ হয়ে যায়নি। সে শ্রাবণীকে বলল যে সে যেন ভয় না পায়, কারণ যতক্ষণ সে সঠিক পথে আছে তার কারও সামনে মাথা নোয়ানোর কোনো দরকার নেই, আর তার গন্তব্য তার জন্য অপেক্ষা করছে। শ্রাবণী সেই অচেনা মানুষটির চোখে নিজের বাবার মতো নিরাপত্তা আর বড় ভাইয়ের মতো অনুপ্রেরণা অনুভব করল, যা তার ভেঙে পড়া মনোবলকে আবারও জোড়া লাগিয়ে দিল। ট্রেন এখন পুরো গতি ধরে নিয়েছিল, কিন্তু সেই অচেনা মানুষটি কোনো এক জাদুর মতো ট্রেনটাকে থামানোর ব্যবস্থা করল, আর শ্রাবণীকে সম্মানের সাথে সেই কামরাতে প্রবেশ করালো যেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। সে নিজেই শ্রাবণীর মালপত্র গুছিয়ে রাখল এবং তাকে একটা জলের বোতল দিতে দিতে বলল যে দিল্লি দূরে অবশ্যই, কিন্তু তার নাগালের বাইরে নয়। শ্রাবণীর কাছে সেই সময়ে বলার মতো কোনো শব্দ ছিল না, কিন্তু তার কৃতজ্ঞতায় ভরা চোখ দুটোই সব কিছু বলে দিচ্ছিল, যা হয়তো হাজারটা শব্দও বলতে পারত না। ট্রেনটা পুনরায় চলতে শুরু করতেই সেই অচেনা মানুষটি শ্রাবণীকে ছোট্ট একটা নোটবুক উপহার দিল, আর বলল যে এতে লেখা কথাগুলো তাকে কঠিন সময়ে পথ দেখাবে, আর সে যেন এটা সব সময় নিজের কাছে রাখে।
শ্রাবণী জানলা দিয়ে বাইরে তাকিয়ে সেই যুবকটিকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে দেখল, যে ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছিল, কিন্তু তার প্রতিচ্ছবি শ্রাবণীর হৃদয়ে চিরকালের জন্য গেঁথে গিয়েছিল। তার সেই সময় এটা জানা ছিল না যে এই সাক্ষাৎ কেবল একটা সাহায্য নয়, বরং তার আগামী নতুন জীবনের ভিত্তিপ্রস্তর হিসাবে প্রমাণিত হতে চলেছিল। গাড়ির গতির সাথে সাথে শ্রাবণীর মনে এখন ভবিষ্যৎ পরিকল্পনার একটা ছক তৈরি হতে শুরু করেছিল, এবং অপমানের সেই আগুন তাকে আরও বেশি পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করেছিল। সে মনে মনে প্রতিজ্ঞা করল যে একদিন সে এতটাই প্রভাবশালী হয়ে উঠবে যাতে কোনো অসহায়কে এরকম অপমানের সম্মুখীন হতে না হয়, আর সে এই ব্যবস্থাকে একেবারে গোড়া থেকে সংশোধন করে দেবে। রেল লাইনের ওপর হওয়া খটখট শব্দটা এখন তার কাছে কোনো এক সঙ্গীতের মতো শোনাচ্ছিল, যা তার সফলতার আসন্ন গানের প্রথম সুরের মতো মনে হচ্ছিল। সফর লম্বা ছিল, আর রাস্তায় অনেক বাধা আসতে চলেছিল, কিন্তু শ্রাবণীর কাছে এখন এমন এক বিশ্বাস ছিল যাকে কোনো অহংকারী অফিসার আর কখনোই ভাঙতে পারত না। সে ওই অচেনা লোকটির দেওয়া নোটবুকটা খুলল, যার প্রথম পাতায় লেখা ছিল যে সাহস সেটা নয় যা ভয়ের অনুপস্থিতিতে থাকে, বরং সাহস হলো সেটাই যা ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। শ্রাবণী নিজের চোখ দুটো বন্ধ করল আর আগামী 10 বছরের সংগ্রামের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে শুরু করে দিল, কারণ সে জানত যে ইতিহাস এবার বদলাতে চলেছে। ট্রেনের সংরক্ষিত কামরার ভেতরের পরিবেশটা বাইরের সেই দাবদাহ আর হইচই থেকে একদমই আলাদা ছিল, যেখানে ঠান্ডা বাতাসের ঝাপটা শ্রাবণীর ঝলসে যাওয়া মুখটাতে আরাম দিচ্ছিল। সে নিজের সিটে আড়ষ্ট হয়ে বসেছিল, আর তার বুক তখনও সেই অপমানজনক ঘটনার কথা ভেবে জোরে জোরে কাঁপছিল, যা কিছুক্ষণ আগেই প্ল্যাটফর্মে ঘটেছিল। সে নিজের ছেঁড়া হাতা দিয়ে তার গালে জমে থাকা ধুলো আর কান্নার দাগ মোছার চেষ্টা করল, যাতে তাকে কিছুটা শালীন দেখায়। তার চারপাশে বসে থাকা যাত্রীরা তাকে প্রচণ্ড কৌতূহল আর সন্দেহ ভরা দৃষ্টিতে দেখছিল, যেন সে অন্য কোনো জগৎ থেকে আসা কোনো অদ্ভুত প্রাণী। অভিজিৎ, যাকে সে এতক্ষণ কেবল একজন দেবতা বলে মনে করছিল, ঠিক তার সামনের সিটেই অত্যন্ত সহজ আর আত্মবিশ্বাসের সাথে বসেছিল, যা তার ব্যক্তিত্বকে আরও বেশি প্রভাবশালী করে তুলছিল। সে শ্রাবণীর ঘাবড়ে যাওয়ার ব্যাপারটা বুঝতে পারল এবং নিজের ব্যাগ থেকে একটা পরিষ্কার রুমাল বের করে তার দিকে বাড়িয়ে দিয়ে এক মিষ্টি হাসির সাথে তাকে শান্ত হওয়ার ইশারা করল। শ্রাবণী ইতস্তত করে সেই রুমালটা ধরল আর নিজের হাতের তালার জ্বালা কমানোর জন্য সেটা আস্তে আস্তে ঘষতে লাগল, যা ছিল সেই যুবকের দয়ালু মনের প্রথম এক বাস্তব ছোঁয়া। সেই কামরায় ছড়িয়ে থাকা শান্তিটা তার কাছে একটা সুন্দর স্বপ্নের মতো মনে হচ্ছিল, যা তার এতদিনের কঠোর আর সংগ্রামপূর্ণ বাস্তবতার একদমই বিপরীত ছিল। অভিজিৎ খুব ধীর আর মধুর স্বরে কথা শুরু করল, যাতে আশেপাশের লোকেরা তাদের ব্যক্তিগত কথাবার্তায় নাক গলাতে না পারে আর শ্রাবণী যেন অসুরক্ষিত বোধ না করে। সে জানালো যে তার নাম অভিজিৎ এবং সে একজন সমাজকর্মী হিসাবে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়, যাতে সে সমাজের নিচু স্তরের মানুষদের গলার স্বর হয়ে উঠতে পারে। সে শ্রাবণীর কাছে তার নাম আর ভবিষ্যতের লক্ষ্যের ব্যাপারে জানতে চাইল, যা শুনে শ্রাবণীর জীবনে প্রথমবারের মতো মনে হল যে কেউ সত্যিই তার পরিচয়ের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। শ্রাবণী ধীর গলায় নিজের নাম বলল আর চোখে একটা চমক এনে সিভিল সার্ভিস পরীক্ষার বিষয়ে কথা বলল, যা শুনে অভিজিতের চোখে মুখে গর্বের ছাপ ফুটে উঠল। অভিজিৎ শ্রাবণীকে বলল যে প্রশাসনিক সেবায় যাওয়ার সিদ্ধান্ত কেবল একটা ক্যারিয়ার গড়া নয়, বরং সমাজকে বদলে দেওয়ার এক বিশাল দায়িত্ব, যার জন্য অনেক বড় বুকের পাটা প্রয়োজন হয়। সে বলল যে মানুষগুলো আজ তাকে তার দারিদ্র্যের কারণে তাড়িয়ে দিচ্ছে, তারাই কাল তার সফলতার পর তার সামনে হাত জোড় করে দাঁড়াতে বাধ্য হয়ে যাবে। তার কথাগুলো শ্রাবণীর কানে কোনো সঙ্গীতের মতো বাজছিল, আর সে নিজের ভেতরে এমন এক শক্তি অনুভব করতে শুরু করেছিল যা সে আগে কখনো টের পায়নি। সে অনুভব করল যে এই যাত্রা কেবল দিল্লি পর্যন্তই সীমাবদ্ধ নয়, বরং এটা তার ব্যক্তিত্বের পুনর্জন্মের এক দীর্ঘ আর কঠিন প্রক্রিয়ার প্রথম গুরুত্বপূর্ণ ধাপ। ঠিক তখনই সেই অহংকারী টিকিট চেকার সুব্রত পুনরায় ওই কামরায় প্রবেশ করল, আর তার চোখ সাথে সাথেই অভিজিৎ আর শ্রাবণীর ওপর গিয়ে পড়ল, যার কারণে পরিবেশের মধ্যে আবারও কিছুটা উত্তেজনার সৃষ্টি হল। সে নিজের পোশাকটা ঠিকঠাক করল আর এক মেকি গাম্ভীর্যের সাথে তাদের কাছে এসে অভিজিতের কাছে তার অধিকার আর ওই মেয়েটিকে সেখানে বসানোর যুক্তির ব্যাপারে প্রশ্ন করতে শুরু করল। কিন্তু অভিজিৎ বিচলিত না হয়ে
নিজের পকেট থেকে একটা সরকারি নথিপত্র বের করল, যা কোনো এক উচ্চপদস্থ সরকারি কমিটির সদস্যপদের প্রমাণপত্র ছিল, যা দেখে সুব্রতের কপালে ঘাম জমতে শুরু করল। অভিজিৎ স্পষ্ট ভাষায় বলল যে যদি শ্রাবণীকে আর একবারও বিরক্ত করা হয় তবে সে এই বিষয়ের অভিযোগ উচ্চপদস্থ আধিকারিকদের কাছে করবে। সুব্রতের সমস্ত অহংকার এক মুহূর্তেই গায়েব হয়ে গেল, আর সে সেখান থেকে পালানোর রাস্তা খুঁজতে শুরু করল, কারণ সে এবার নিজের চাকরির ওপর বিপদের মেঘ ঘনিয়ে আসতে পরিষ্কার দেখতে পাচ্ছিল। সে ফিসফিস করে ক্ষমা চাইল, আর পেছনে না তাকিয়েই অন্য কামরার দিকে চলে গেল, যার ফলে সেখানে বসে থাকা অন্যান্য যাত্রীদের মনেও অভিজিতের প্রতি সম্মান আরও অনেক বেড়ে গেল। শ্রাবণী এই সব কিছু দেখল, আর সে বুঝতে পারল যে জ্ঞান আর সঠিক প্রভাব থাকাটা সমাজে কতটা জরুরি, যাতে অন্যায়ের বিরুদ্ধে প্রভাবশালীভাবে লড়াই করা যায়। সে অভিজিতের দিকে তাকাল, এবং তার চোখে একটা না বলা ধন্যবাদ ছিল, যা সেই মুহূর্তের গাম্ভীর্যকে শব্দের চেয়েও ঊর্ধ্বে নিয়ে গিয়ে অমর করে দিয়েছিল। দুপুরের সূর্য এখন অস্ত যেতে শুরু করেছিল, আর জানলা দিয়ে আসা সোনালি আলো শ্রাবণীর মুখে এক স্বর্গীয় দীপ্তি ছড়াচ্ছিল, যা তার আসন্ন সোনালি আগামীকালের ইঙ্গিত দিচ্ছিল। অভিজিৎ নিজের ব্যাগ খুলল এবং তার থেকে কিছু ফল আর বিস্কুট বের করে শ্রাবণীকে দিল, কারণ সে জানত যে সে সকাল থেকে অভুক্ত থাকবে আর তার কাছে পয়সাও থাকবে না। শ্রাবণী প্রথমে তো বারণ করার চেষ্টা করল, কিন্তু অভিজিতের অনুরোধ এবং তার চোখে লুকিয়ে থাকা আত্মীয়তাকে দেখে সে তা প্রত্যাখ্যান করতে পারল না এবং ধীরে ধীরে খেতে লাগল। সে অনুভব করল যে ছোট ছোট খুশি আর অন্যের সঙ্গ মানুষকে বড় থেকে বড় বিপদের সাথে লড়াই করার সাহস যোগায়, যা কোনো সম্পদের চেয়ে কম নয়। অভিজিৎ তারপর নিজের পকেট থেকে সেই ছোট নোটবুকটা বের করল, যা সে শ্রাবণীকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, এবং তার পাতা উল্টে উল্টে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখাতে লাগল, যা তার পড়াশোনায় কাজে আসতে পারত। সে জানালো যে সফল হওয়ার জন্য কেবল বইয়ের জ্ঞান যথেষ্ট নয়, বরং দুনিয়াকে দেখার এক ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং মানুষের প্রতি করুণা থাকাও অত্যন্ত আবশ্যক। শ্রাবণীকে উপদেশ দিল যে সে যেন কখনও নিজের শিকড়কে ভুলে না যায়, কারণ সেই শিকড়ই তাকে প্রতিকূল পরিস্থিতিতে মাটির সাথে জুড়ে রাখবে এবং তাকে পথভ্রষ্ট হওয়ার হাত থেকে বাঁচাবে। শ্রাবণী ওই উপদেশগুলোর কথাগুলোকে নিজের মনের গভীরে গেঁথে নিল এবং ওই নোটবুকটাকে নিজের বুকে জড়িয়ে ধরল, যেন তা কোনো অমূল্য সম্পদ। যেমন যেমন ট্রেন এগিয়ে যাচ্ছিল, শ্রাবণী আর অভিজিতের মধ্যকার কথোপকথন আরও গভীর হতে থাকল, যার মধ্যে জীবনের দর্শন এবং সংগ্রামের গল্পের এক অনন্য সংমিশ্রণ দেখতে পাওয়া যাচ্ছিল। অভিজিৎ তাকে নিজের জীবনের সেই অভিজ্ঞতাগুলোর ব্যাপারে জানাল, যখন সে নিজে ব্যর্থ হয়েছিল, কিন্তু সে কখনো হার মানেনি এবং সবসময় সত্যের পথেই চলা পছন্দ করেছে। সে শ্রাবণীকে বোঝাল যে দিল্লির জাঁকজমক তাকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু তাকে নিজের লক্ষ্যের প্রতি অভিজিতের মাছের চোখের মতো দৃষ্টি নিবদ্ধ রাখতে হবে। শ্রাবণী তার প্রতিটি কথাকে এক মন্ত্রের মতো স্বীকার করল, এবং তার ভেতরের আত্মবিশ্বাস এখন এক হিমালয়ের মতো অটল এবং বিশাল হতে চলেছিল। সন্ধ্যার আবঝায়ায় ট্রেন যখন এক বড় স্টেশনে থামল, তখন অভিজিৎ জানাল যে তার গন্তব্য এসে গেছে এবং তাকে এবার সেখানে নামতে হবে, যাতে সে নিজের পরবর্তী মিশনে যেতে পারে। সে শ্রাবণীর মাথায় হাত রেখে আশীর্বাদ করল এবং বলল যে 10 বছর পর যখন তারা আবার মিলবে, তখন সে তাকে এক উঁচু পদে এবং এক মহান ব্যক্তিত্বের রূপে দেখতে চায়। শ্রাবণীর চোখে আবারও জল চলে এলো, কিন্তু এবার তা অসহায়তার নয়, বরং বিচ্ছেদের এবং এক না বলা প্রতিশ্রুতির জল ছিল, যা তার গাল বেয়ে ধীরে ধীরে গড়িয়ে পড়ল। সে অভিজিতের পা ছোঁয়ার চেষ্টা করল, কিন্তু অভিজিৎ তাকে বুকে জড়িয়ে ধরে বিদায় জানাল এবং তাকে সর্বদা নির্ভীক থাকার শিক্ষা দিল। অভিজিতের নেমে যাওয়ার পর শ্রাবণী নিজের সিট খুব খালি এবং পরিবেশ কিছুটা ভারাক্রান্ত অনুভব করতে লাগল, কিন্তু তার দেওয়া নোটবুক এবং কথাগুলো তার সাথে এক ছায়ার মতো উপস্থিত ছিল। সে জানলার বাইরে তাকাল, যেখানে অভিজিৎ স্টেশনের ভিড়ের মধ্যে কোথাও হারিয়ে যাচ্ছিল, কিন্তু তার পিঠের সেই সোজা ভঙ্গি শ্রাবণীর সর্বদা মনে থাকার মতো ছিল।
সে অনুভব করল যে ঈশ্বর তাকে এই মোড়ে অভিজিতের সাথে এই কারণেই মিলিয়েছিলেন যাতে সে তাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারে এবং তাকে তার আসল ক্ষমতার উপলব্ধি করাতে পারে। ট্রেন আরও একবার হুইসিল বাজালো এবং সামনের দিকে চলতে শুরু করল। কিন্তু এখন শ্রাবণীর মনে কোনো ভয় ছিল না, বরং কেবল একটা দৃঢ় সংকল্প ছিল। রাতের অন্ধকারে শ্রাবণী ওই নোটবুকের প্রথম পাতাটা আবার পড়ল, যাতে লেখা ছিল যে তোমার পরিস্থিতি কখনো তোমার নিয়তি নির্ধারণ করে না, বরং তোমার চরিত্র তা গড়ে তোলে। সে নিজের চোখ বন্ধ করল এবং নিজের মায়ের ওই গয়নাগুলোর কথা মনে করল, যেগুলোর বলিদান তাকে এখান পর্যন্ত পৌঁছে দিয়েছিল, এবং সে নিজের কাছে শপথ করল যে সে এটাকে কখনো বৃথা যেতে দেবে না। দিল্লি এখন আর বেশি দূরে ছিল না, এবং তার মনে হচ্ছিল যে ওই বড় শহরের আলো তাকে স্বাগত জানানোর জন্য ব্যাকুল হয়ে আছে, যাতে সে তাকে নিজের মধ্যে গুটিয়ে নিতে পারে। সে সারা রাত জেগে রইল এবং ওই প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করতে লাগল, যেগুলো আগামী পরীক্ষায় তার জ্ঞান এবং ধৈর্যের কঠিন পরীক্ষা নিতে চলেছিল। পরের দিন সকালে যখন ট্রেন পুরনো দিল্লি রেল স্টেশনে পৌঁছাল, তখন শ্রাবণীর পা মাটিতে পড়তেই এক নতুন শক্তিতে ভরে উঠেছিল, যেন সে কোনো যুদ্ধক্ষেত্র পা রাখছিল। সে নিজের পুরনো ব্যাগটা কাঁধে ঝোলাল এবং প্ল্যাটফর্মের ভিড় ঠেলে বাইরের দিকে বেরোল, যেখানে এক নতুন দুনিয়া তার অপেক্ষা করছিল, যার মধ্যে তাকে নিজের জায়গা তৈরি করতে হবে। সে স্টেশনের ওই ইমারতটাকে পিছন ফিরে দেখল এবং মনে মনে বলল যে একদিন সে এখানে আবার ফিরে আসবে, কিন্তু তখন সে ওই মেয়েটি থাকবে না যাকে অপমান করা হয়েছিল। তার মুখে এখন এক কঠোর হাসি ছিল এবং তার হাঁটার মধ্যে ওই গাম্ভীর্য ছিল যা কেবল সেই মানুষদের মধ্যে থাকে যারা নিজেদের ইতিহাস নিজে লেখার সাহস রাখে। দিল্লির সংকীর্ণ গলি এবং মুখার্জিনগরের ছোট্ট একটি ঘরে তার নতুন জীবন শুরু হতে চলেছিল, যেখানে বই ছাড়া তার আর কোনো দ্বিতীয় সঙ্গী হওয়ার কথা ছিল না। তবে সে খুশি ছিল। সে অভিজিতের দেওয়া নোটবুকটা নিজের টেবিলে সবার উপরে রাখল, যাতে যখনই সে দুর্বল হয়ে পড়ে তখন তার ওই স্টেশনওয়ালা দৃশ্য এবং অভিজিতের ওই কথাগুলো মনে পড়ে যায়। সে জানত যে আগামী বছরগুলো সংগ্রাম এবং তপস্যার হতে চলেছে, কিন্তু সে এখন এক জ্বলন্ত মশালের রূপ নিয়েছিল, যাকে কেউ নেভাতে পারত না। দারিদ্র্য এখন তার দুর্বলতা নয়, বরং তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছিল, যা তাকে প্রতি মুহূর্তে পরিশ্রম করতে এবং নিজেকে প্রমাণ করার জন্য অনুপ্রাণিত করছিল। দিন কাটতে থাকল এবং শ্রাবণী নিজেকে বই এবং অনুশীলনের মধ্যে এমনভাবে সঁপে দিল যে তার সময় এবং সমাজের কোনো হুঁশই রইল না, এবং সে কেবল পড়তেই থাকল। সে প্রায়ই ওই স্টেশনের টিকিট চেকারের মুখটাকে মনে করত, যাতে তার মনে ব্যবস্থাকে বদলানোর রাগ কখনো কম না হয় এবং সে আরও তীব্রতার সাথে পড়তে পারে। সে শিখল যে কিভাবে সীমিত সম্পদের মধ্যেও সেরা ফলাফল অর্জন করা যায় এবং কিভাবে নিজের মানসিক শক্তিকে কেন্দ্রীভূত করে বড় থেকে বড় লক্ষ্যকে ভেদ করা যায়। তার চোখের নিচে কালো দাগ অবশ্যই এসে গিয়েছিল, কিন্তু তার দৃষ্টি এখন আগের চেয়েও অধিক স্পষ্ট এবং দূরদর্শী হয়ে উঠেছিল, যা কেবল লক্ষ্য দেখছিল। প্রতি রবিবার সে ওই স্টেশনের দিকে যেত যেখান থেকে সে এসেছিল, যাতে সে নিজের শিকড় এবং ওই শপথটাকে মনে করতে পারে যা সে নিজের কাছে এবং ওই অচেনা অভিজিতের কাছে করেছিল। ওই নোটবুক এখন অর্ধেকের বেশি ভরে গিয়েছিল, কারণ শ্রাবণী তাতে নিজের প্রতিদিনের সংগ্রাম এবং ছোট ছোট জয়ের গল্পগুলো লিপিবদ্ধ করে চলেছিল, যাতে সে সর্বদা অনুপ্রাণিত থাকে। সে অনুভব করল যে সিভিল সার্ভিস কেবল একটা পরীক্ষা নয়, বরং এটি নিজেকে চেনার এবং নিজের সীমানা পার করার একটা মাধ্যম, যা মানুষকে ভেতর থেকে বদলে দেয়। তার পরিশ্রম এখন ফল আনতে শুরু করেছিল এবং তার মক টেস্টের ফলাফল তাকে শীর্ষস্থানে পৌঁছে দিচ্ছিল, যার ফলে তার শিক্ষকদের মধ্যেও চাঞ্চল্য পড়ে গিয়েছিল। মাঝে মাঝে যখন তার কাছে খাবার মতো পয়সা থাকত না, তখন সে কেবল জল খেয়ে ঘুমিয়ে পড়ত। কিন্তু তার আত্মা কখনো ক্ষুধার্ত থাকত না, কারণ তার কাছে স্বপ্নের ভরপুর খাবার ছিল। সে অনুভব করল যে খিদে এবং দারিদ্র্য শরীরকে দুর্বল করতে পারে, কিন্তু যদি মনে আগুন থাকে তবে তা শরীরের প্রতিটি দুর্বলতাকে ভস্ম করে দিতে পারে এবং এগিয়ে যেতে পারে। তার গ্রাম থেকে আসা চিঠিতে তার মায়ের দোয়া এবং বাবার আশা থাকত, যা তাকে প্রতি কঠিন মুহূর্তে ভেঙে পড়ার হাত থেকে বাঁচাত এবং তাকে সামলে রাখত। শ্রাবণী এখন এক সাধারণ মেয়ে থেকে এক যোদ্ধার রূপে পরিবর্তিত হয়ে গিয়েছিল, যার তলোয়ার তার কলম এবং যার ঢাল তার অটুট ধৈর্য এবং তার দৃঢ় বিশ্বাস ছিল। 10 বছরের সময় শুনতে খুব লম্বা মনে হয়, কিন্তু যখন লক্ষ্য সামনে থাকে তখন এই সময়ও পলক ফেলার আগেই কেটে যায়, এবং শ্রাবণীর সাথেও ঠিক তাই হয়েছিল। সে ওই পদ অর্জন করে নিয়েছিল যার সে স্বপ্ন দেখেছিল, এবং এখন সে ওই চেয়ারে বসতে চলেছিল যেখান থেকে সে কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করতে পারত। কিন্তু তার মনে এখনও ওই স্টেশনের ঘটনাটি একটা তাজা ক্ষতের মতো ছিল, যা তাকে সর্বদা মনে করাত যে আসল ন্যায় কী এবং তাকে কার জন্য লড়াই করতে হবে।
সে নিজের সফলতার কৃতিত্ব সর্বদা ওই অচেনা মানুষটিকে দিত যে তাকে ওই দিন ডোবার হাত থেকে বাঁচিয়েছিল এবং তাকে ওড়ার জন্য নতুন এবং মজবুত ডানা দিয়েছিল। শ্রাবণীর গল্প এখন কেবল তার নিজের থাকেনি, বরং সে ওই হাজার হাজার মেয়েদের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠেছিল, যারা দারিদ্র্য এবং অভাবের কারণে নিজেদের স্বপ্নের গলা টিপে মারে। সে প্রমাণ করে দিয়েছিল যে যদি ইচ্ছা সৎ হয় এবং পরিশ্রমে সততা থাকে, তবে পুরো বিশ্ব আপনাকে সফল বানানোর জন্য লেগে পড়ে এবং রাস্তা আপনা আপনি তৈরি হয়ে যায়। তার ফাইলগুলো এখন ওই সংস্কারগুলোতে ভরে গিয়েছিল যা সে রেলওয়ে এবং পরিকাঠামোর ক্ষেত্রে আনতে চাইত, যাতে ভবিষ্যতে কোনো দ্বিতীয় শ্রাবণী অপমানিত না হয়। সে এখন এমন এক আধিকারিক হয়ে উঠেছিল যার সততার উদাহরণ পুরো বিভাগে দেওয়া হতে শুরু করেছিল এবং যার নামে ভ্রষ্ট আধিকারিকরা কাঁপতে শুরু করেছিল। পরবর্তী অধ্যায়ে তার নিয়তি তাকে আবার সেই পুরনো স্টেশনে নিয়ে যেতে চলেছিল, যেখান থেকে এই সব শুরু হয়েছিল। কিন্তু এবার পরিস্থিতি এবং তার পদমর্যাদা পুরোপুরি বদলে গিয়েছিল। শ্রাবণী নিজের বিভাগের বড় আধিকারিকদের একটি বৈঠক ডাকল এবং ঘোষণা করল যে সে নিজে তৃণমূল স্তরে গিয়ে পরিদর্শন করবে, যাতে দুর্নীতির শিকড়কে পুরোপুরি উপড়ে ফেলা যায়। তার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল, কারণ সে জানত যে সে আবারও সেই মানুষগুলো এবং সেই পরিবেশের সম্মুখীন হতে চলেছে যারা তাকে কখনো তুচ্ছ মনে করেছিল। কিন্তু এখন সে ভুক্তভোগী নয়, বরং ব্যবস্থার রুক্ষক হয়ে যাচ্ছিল, যার এক আদেশে পুরো বিশ্বকে মাথা নুইতে হতো এবং সত্যকে সামনে আনতে হতো। দিল্লির রাস্তায় প্রথমবারের মতো পা রাখতেই শ্রাবণীর শহরের বিশালতা এবং অদ্ভুততার অনুভূতি হল, যা খুব ভীতিকর ছিল। পুরনো দিল্লি রেলওয়ে স্টেশনের বাইরের হইচই এবং মানুষের ছুটাছুটি তার শান্ত গ্রামের জীবন থেকে একদম বিপরীত এবং চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছিল। সে নিজের ছেঁড়া ব্যাগটা শক্ত করে ধরল এবং ওই উঁচু বিল্ডিংগুলোর দিকে তাকাল, যেগুলো আকাশ ছোঁয়ার চেষ্টা করছিল, যেন তার নিজের বড় স্বপ্নগুলোর তার কাছে থাকার জন্য কোনো জায়গা ছিল না, এবং পকেটে কেবল কিছু ১০০ টাকা বেঁচেছিল, যা তার মায়ের শেষ সঞ্চয় ছিল। মুখার্জিনগরের সংকীর্ণ এবং স্যাঁতস্যাঁতে গলিতে শ্রাবণী একটি ছোট ঘর ভাড়া নিল, যা কোনো মতে তার বইগুলোর জন্য পর্যাপ্ত ছিল। ওই ঘরের জানলা দিয়ে কেবল কংক্রিটের দেওয়াল দেখা যেত, কিন্তু শ্রাবণীর মনে খোলা উপত্যকা এবং উঁচু পদের স্বপ্ন লালিত হচ্ছিল। সে মেঝেতে শুয়ে নিজের রাত কাটিয়েছিল, কারণ বিছানা কেনা তার নাগালের বাইরে ছিল এবং পাখার শব্দ তাকে দারিদ্র্যের কথা মনে করাত। প্রতিদিন সকালে সে ওই ছাত্রদের দেখত যারা দামি কোচিং সেন্টারে যেত, যেখানে সে কেবল নিজের পুরনো বইগুলোর উপর নির্ভরশীল ছিল। পয়সা শেষ হতে শুরু করল, তাই শ্রাবণী একটি ছোট চায়ের দোকানে বাসন মাজার এবং আশেপাশের বাড়িতে বাচ্চাদের টিউশন পড়ানোর কাজ শুরু করল। তার হাতে এখন বইয়ের পাতার গন্ধের সাথে সাথে সাবান এবং ধুলোর গন্ধও বসে গিয়েছিল, যা তার সংগ্রামের সাক্ষী ছিল। সে সারাদিন কাজ করত এবং রাতে রাস্তার হলুদ আলোর নিচে বসে নিজের পড়াশোনা সম্পূর্ণ করত, কারণ বিদ্যুতের বিল বাঁচানো জরুরি ছিল। ক্লান্তি তার শরীরকে ভেঙে দিত, কিন্তু অভিজিতের দেওয়া নোটবুকের শব্দ তাকে প্রতি মুহূর্তে পুনরায় দাঁড়ানোর অনুপ্রেরণা দিত। সিভিল সার্ভিস প্রস্তুতির চাপ এবং একাকিত্বের ভার প্রায়ই শ্রাবণীকে কাঁদিয়ে দিত, কিন্তু সে নিজের চোখের জল কখনো বাইরে আসতে দিত না। তার মনে পড়ত যে কিভাবে তাকে স্টেশনে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং কিভাবে ওই অচেনা লোকটি তাকে এক নতুন জীবন এবং নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছিল। সে জানত যে তার কাছে হারার কোনো বিকল্প নেই, কারণ তার পেছনে একটা পুরো গ্রাম এবং তার বাবা মায়ের আশা টিকেছিল। তার নীরবতা এখন এক গভীর সংকল্পে বদলে গিয়েছিল এবং সে প্রতিটি কাটানো দিনের সাথে নিজেকে আরও বেশি শৃঙ্খলাপরায়ণ করে তুলছিল। বইয়ের মধ্যে কাটানো ওই সময়গুলো শ্রাবণীর জন্য কোনো ধ্যানের চেয়ে কম ছিল না, যেখানে সে ইতিহাস, ভূগোল এবং অর্থনীতির গভীরতায় হারিয়ে যেত। সে খবরের কাগজের প্রতিটি পাতা নিখুঁতভাবে পড়তে শুরু করল, যাতে সে দেশের সমস্যাগুলো এবং তার সমাধান প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে বুঝতে পারে। তার উত্তর লেখার শৈলী এখন ধীরে ধীরে পরিণত হচ্ছিল এবং তার মধ্যে ওই গভীরতা ফুটে উঠছিল যা একজন শীর্ষ আধিকারিকের জন্য প্রয়োজনীয় বলে মনে করা হয়। সে প্রায়ই লাইব্রেরির কোনায় বসে থাকত, যেখানে পুরনো বইয়ের ধুলো তাকে নিজের শিকড়ের সাথে যুক্ত থাকার অনুভূতি করাত। কঠিন পরিশ্রম এবং অপর্যাপ্ত খাবারের কারণে শ্রাবণীর স্বাস্থ্য খারাপ হতে শুরু করেছিল, কিন্তু সে কখনো নিজের পড়ার তাল ভাঙতে দেয়নি। তার গাল বসে গিয়েছিল এবং চোখের নিচের কালো দাগ তার বলিদানের গল্প নিজে থেকেই বয়ান করছিল, যা যে কাউকে বিচলিত করতে পারত।
সে কেবল সেদ্ধ চাল এবং ডাল খেয়ে নিজের দিন গুজরান করত, যাতে সে কোচিংয়ের নোটস এবং অনুশীলনের সামগ্রী কেনার জন্য পয়সা বাঁচাতে পারে। তার কাছে খিদে কেবল একটা শারীরিক অনুভূতি ছিল, যাকে সে নিজের মজবুত মানসিক নিয়ন্ত্রণ এবং ভবিষ্যতের বড় লক্ষ্য দিয়ে পুরোপুরি জয় করে নিয়েছিল। প্রথম প্রচেষ্টা তার জন্য এক বড় শিক্ষা নিয়ে এলো, যখন সে মাত্র কিছু নম্বরের জন্য মূল পরীক্ষায় সফল হতে পারল না এবং তার হৃদয় ভেঙে গেল। দিল্লির ভিড়ে সে নিজেকে খুব ছোট এবং অসহায় অনুভব করতে শুরু করেছিল, যেন তার পরিশ্রমের কোনো মূল্যই না থাকে। সে ওই রাতের ওই পরিশ্রমের বোঝাকে সাথে নিয়ে অভিজিতের নোটবুকের পাতাগুলো বারবার পড়ল এবং অনুভব করল যে ব্যর্থতা কেবল একটা বিরতি, শেষ নয়, যা তাকে আরও উন্নত করে তুলবে। সে নিজের ভুলগুলো বিশ্লেষণ করল এবং পরের বছরের জন্য এক আরও বেশি কঠোর এবং কৌশলগত পরিকল্পনা বানিয়ে পুনরায় পরিশ্রম শুরু করে দিল। সময় কাটতে লাগল এবং শ্রাবণী সমাজের পরোয়া করা ছেড়ে দিল, যারা তার বয়স এবং তার অবিবাহিত থাকার উপর কটাক্ষ করতে শুরু করে দিয়েছিল। তার গ্রাম থেকে আসা চিঠিগুলো এখন আরও আবেগপূর্ণ হয়ে উঠেছিল, কারণ তার বাবা মা বৃদ্ধ এবং অসুস্থ থাকতে শুরু করেছিলেন, যার কারণে তার মানসিক চাপ বেড়ে গিয়েছিল। কিন্তু সে নিজের লক্ষ্য থেকে মনোযোগ সরতে দেয়নি এবং নিজেকে এক একান্তবাসীর মতো পড়াশোনার গভীর সমুদ্রে নিজেকে পুরোপুরি ডুলিয়ে দিয়েছিল। সে এখন এমন এক ধাতুতে পরিণত হয়েছিল, যাকে যতটা পড়ানো হতো সে ততটাই নিখুঁত হতো এবং নিজের দুতিতে সবাইকে চমকে দিত। 10 বছরের এই দীর্ঘ যাত্রা সেই লাজুক আর ভীতু মেয়েটিকে এক তেজস্বী ও নির্ভীক ব্যক্তিত্বে পুরোপুরি বদলে দিয়েছিল। তার কথাবার্তায় এখন এক গাম্ভীর্য ছিল এবং তার চোখে সেই চমক ছিল যা কেবল সেই মানুষদের মধ্যে থাকে যারা জীবনের উত্তাপকে খুব কাছ থেকে দেখেছে। সে এখন অন্যায় সহ্য করার মতো কেউ নয়, বরং তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক এমন যোদ্ধা যার কাছে যুক্তি এবং তথ্য উভয়েরই অগাধ শক্তি ছিল। সে প্রশাসনিক কাঠামোর প্রতিটি সূক্ষ্ম বিষয় বুঝে নিয়েছিল এবং সে জানত যে সিস্টেমকে ভেতর থেকে কিভাবে বদলাতে ও উন্নত করতে হয়। অবশেষে সেই বছরটি এলো যখন শ্রাবণী সাক্ষাৎকারের চূড়ান্ত পর্যায়ে নিজের জায়গা করে নিল এবং সিভিল সার্ভিস ভবনের অলিন্দে যাওয়ার সুযোগ পেল। সেখানকার আভিজাত্য আর শৃঙ্খলা তাকে সেই ছোট রেল স্টেশনের কথা মনে করিয়ে দিচ্ছিল, যেখানে তাকে একসময় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। সাক্ষাৎকার বোর্ডের সামনে সে যে নির্ভীকতা এবং স্পষ্টতার সাথে নিজের বিচারবুদ্ধি তুলে ধরল, তাতে সেখানে বসে থাকা অভিজ্ঞ কর্মকর্তারাও তার বুদ্ধিমত্তার অনুরাগী হয়ে পড়লেন। সে দারিদ্র্য এবং পরিকাঠামো নিয়ে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো এমনভাবে ভাগ করে নিল যে ঘরের প্রতিটি ব্যক্তি তার গল্পে প্রভাবিত হলেন। যখন চূড়ান্ত ফলাফল ঘোষিত হল, তখন শ্রাবণীর নাম তালিকায় সবার ওপরে ছিল, যা পুরো দেশের নজর কাড়ল এবং তার জয়ের জয়ধ্বনি বেজে উঠল। সে ভারতীয় প্রশাসনিক সেবা আইএএসে নির্বাচিত হল এবং তার প্রথম নিয়োগ থেকেই তার দক্ষ প্রশাসন আর অটল সততার প্রমাণ পাওয়া যেতে লাগল। সে এখন কেবল একজন কর্মকর্তা ছিল না, বরং সে সেই কোটি কোটি অবহেলিত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিল, যারা ব্যবস্থার জাঁতাকলে প্রায়ই পিষ্ট হয়ে যায়। তার সাফল্যের খবর তার গ্রাম পর্যন্ত পৌঁছাল। সেখানে মানুষ উৎসব পালন করল এবং তার মায়ের চোখের কোণে খুশির জল চিকচিক করে উঠল। পরবর্তী কয়েক বছরে শ্রাবণী নিজের কার্যক্ষমতা দিয়ে উচ্চপদস্থ মন্ত্রী এবং নীতি নির্ধারকদের ভরসা জিতে নিল এবং তাকে কেন্দ্র সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল। তার ভাবমূর্তি এক সংকটমোচন আধিকারিক হিসেবে তৈরি হল, যিনি জটিল থেকে জটিলতর সমস্যার সমাধান খুব সহজ এবং প্রভাবশালী উপায় বের করতে পারদর্শী ছিলেন। তার কাছে এখন সেই ক্ষমতা ছিল যা 10 বছর আগে সে কেবল কল্পনাতেই দেখত, কিন্তু তার হৃদয় এখনও ঠিক আগের মতোই সংবেদনশীল ছিল। তাকে শীঘ্রই পরিকাঠামো উন্নয়ন মন্ত্রকের উপমন্ত্রী হিসেবে পদোন্নতি দেওয়া হল, যেখানে তাকে দেশের রেলওয়ের ভোল পাল্টে দেওয়ার দায়িত্ব দেওয়া হল। মন্ত্রীপদ সামলানোর পর শ্রাবণীর প্রথম কাজ ছিল সেই পুরনো রেলওয়ে সিস্টেম পরিদর্শন করা, যা দুর্নীতি আর অবহেলার কারণে পুরোপুরি জরাজীর্ণ হয়ে পড়েছিল। সে গোপনে সেই স্টেশনগুলো ঘুরে দেখার পরিকল্পনা করল যেখানে সাধারণ মানুষকে সবচেয়ে বেশি হেনস্থা করা হয় এবং যেখানে সে নিজে অপমানিত হয়েছিল। তার উদ্দেশ্য কেবল প্রতিশোধ নেওয়া ছিল না, বরং সেই ব্যবস্থাকে ঠিক করা ছিল যা নির্দোষদের স্বপ্নের গলা টিপে ধরে এবং ধনীদের পক্ষ নেয়। তার সচিব ও নিরাপত্তাকর্মীরা তার এই আকস্মিক পরিদর্শনের পরিকল্পনা নিয়ে কিছুটা চিন্তিত ছিলেন। কিন্তু শ্রাবণীর সিদ্ধান্ত এখন পাথরের রেখা হয়ে দাঁড়িয়েছিল।
পরিদর্শনে বেরোনোর আগে শ্রাবণী তার আলিশান অফিসের জানলা দিয়ে বাইরে তাকালো এবং তার সেই পুরনো দিল্লির ধুলোমাখা গলিগুলো আবার মনে পড়ে গেল। সে তার আলমারি থেকে সেই পুরনো আর ছেঁড়া নোটবুকটা বের করল, যা অভিজিৎ তাকে দিয়েছিল এবং যার শব্দগুলো আজও তার জন্য অনুপ্রেরণার উৎস ছিল। সে অবাক হয়ে ভাবল যে অভিজিৎ কি আজও সেখানেই কোথাও আছে, নাকি সে তাকে ভুলে গেছে, যে কিনা এক অজানা মেয়ের পুরো জীবন বদলে দিয়েছিল। তার মনে কৃতজ্ঞতার এক জোয়ার এলো এবং সে স্থির করল যে সে তাকে খুঁজে বের করবে এবং তাকে বলবে যে তার সামান্য অবদান কী অসাধ্য সাধন করে ফেলেছে। সফরে বেরোনোর সময় শ্রাবণী সেই সাধারণ সুতির শাড়িটা পরল, যা তাকে তার শিকড়ের কথা মনে করিয়ে দিচ্ছিল এবং যা তার পদের গাম্ভীর্য ফুটিয়ে তুলছিল। সে জানত যে আজকের দিনটি তার জীবনের এক বড় বৃত্ত পূর্ণ করতে চলেছে, যেখানে অতীত আর বর্তমান একে অপরের মুখোমুখি এসে দাঁড়াতে চলেছে। তার গাড়িবহর যখন শহরের সীমানা ছাড়িয়ে বেরিয়ে এলো, তখন সে ট্রেনের সেই ঘড়ঘড়ানি আর রেল লাইনের শব্দ শুনতে পেল, যা তাকে একসময় ভয় দেখাত। সে এখন এক দুর্বল মেয়ে নয়, বরং এক রাষ্ট্র নির্মাতা, যার কাঁধে কোটি কোটি মানুষের বিশাল দায়িত্ব। শ্রাবণীর প্রশাসনিক দক্ষতা ছিল তার কঠোর শৃঙ্খলা প্রিয়তা এবং মানবিক সংবেদনশীলতার এক অদ্ভুত মেলবন্ধন, যা তাকে অন্য কর্মকর্তাদের থেকে সম্পূর্ণ আলাদা ও অনন্য করে তুলত। সে তার বিভাগের প্রতিটি কর্মীকে স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে কোনো দরিদ্র যাত্রীর সাথে দুর্ব্যবহার বরদাস্ত করা হবে না এবং দোষীকে তৎক্ষণাৎ শাস্তি দেওয়া হবে। সে প্রায়ই ফাইলের স্তূপের মধ্যে লুকিয়ে থাকার সত্য খুঁজে বের করত এবং সেই সব ঠিকাদারদের ঘুম হারাম করে দিত যারা নিম্নমানের সামগ্রী ব্যবহার করে জনগণের টাকা লুট করছিল। তার কার্যশৈলী মন্ত্রকে এক নতুন কাজের সংস্কৃতি জন্ম দিয়েছিল, যেখানে সততাকেই একমাত্র মাপকাঠি হিসেবে ধরা হতো। মে মাসের সেই তীব্র গরমে সে যখন নিজের রাজ্যের দিকে এগোচ্ছিল, তখন সে সেই তৃষ্ণা আর সেই ছটপটানি আবার অনুভব করল, যা সে একসময় সহ্য করেছিল। সে উপলব্ধি করল যে পদ আর মর্যাদা কেবল বাইরের আবরণ মাত্র। আসল তৃপ্তি তখনই পাওয়া যায় যখন আপনি কোনো কাঁদতে থাকা মুখে হাসি ফোটাতে সফল হন। সে এখন সেই সব অপমান ভুলে গিয়েছিল, কিন্তু সেই শিক্ষাগুলোকে সর্বদা মনে রেখেছিল, যা সে স্টেশনের সেই প্ল্যাটফর্মে পেয়েছিল। তার চোখে এখন প্রতিশোধের ভাবনা নয়, বরং ন্যায়ের এক শীতল আগুন জ্বলছিল, যা আবর্জনা পরিষ্কার করতে সক্ষম। যেমনই তার গাড়িবহর সেই জেলার কাছাকাছি পৌঁছাল, যেখানে সেই পুরনো স্টেশনটি অবস্থিত ছিল, শ্রাবণীর বুক আবারও এক অজানা ভয় আর উত্তেজনায় ধরভর করতে লাগল। সে জানলার কাঁচ নামাল এবং সেই মাটির সোদা গন্ধ অনুভব করল, যা সে বহু বছর আগে ছেড়ে এক নতুন সন্ধানের দিল্লির দিকে পা বাড়িয়েছিল। সেখানকার স্থানীয় কর্মকর্তা ও পুলিশ বাহিনী তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিল, কিন্তু শ্রাবণীর নজর কেবল সেই ২ নম্বর প্ল্যাটফর্মে আটকে ছিল। সে জানত যে সেখানে পৌঁছানো মাত্রই তার স্মৃতির সেই ঝাঁপি খুলে যাবে, যা সে বহু বছর ধরে সযত্নে বন্ধ করে রেখেছিল। স্টেশনের কাছাকাছি পৌঁছাতেই সে তার নিরাপত্তা দলকে দূরে থাকার আদেশ দিল, কারণ সে চাইছিল না যে সে সেখানে একজন মন্ত্রী হিসাবে প্রবেশ করুক। সে নিজের চোখে কালো চশমা পরল এবং ওড়নাকা ঠিক করে নিল, যাতে তাকে চেনা কিছুটা কঠিন হয় এবং সে নিজের চোখে বাস্তবতা দেখতে পারে। তাকে দেখতে হতো যে 10 বছরে সেখানে কিছু বদলেছে কিনা, নাকি আজও সেই অহংকার সেই পবিত্র মাটি ও পরিবেশকে সমানে কলুষিত করে চলেছে। তার পা রাখা মাত্রই স্টেশনের সিঁড়িতে তার মনে হল যেন সময় পিছনের দিকে ঘুরে গেছে এবং সে পুরনো শ্রাবণী হয়ে গেছে। স্টেশনের সেই পুরনো ইমারত, সেই পানের দাগ আর সেই বিশৃঙ্খল ভিড় আজও ঠিক তেমনই ছিল, যেমনটা সে 10 বছর আগে ছেড়ে দিল্লি চলে গিয়েছিল। শ্রাবণী দীর্ঘশ্বাস ফেলল এবং অনুভব করল যে বাহ্যিক কাঠামো হয়তো বদলায়নি, কিন্তু তার ভেতরে বসা লোকেদের মানসিকতা বদলানোই তার প্রধান উদ্দেশ্য। সে দেখল কিভাবে একজন পুলিশকর্মী এক দরিদ্র হকারকে কোনো কারণ ছাড়াই ধমকাচ্ছিল, এবং তার চোখে সেই পুরনো রাগ আবার জেগে উঠল। সে সরাসরি সেই প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেল, যেখান থেকে তার জীবন এক নতুন মোড় নিয়েছিল এবং যেখানে মুখোমুখি হওয়ার পালা ছিল। ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে শ্রাবণীর চোখ সেই সব মুখগুলোকে খুঁজছিল যারা তাকে কোনো এক সময় অপমান করেছিল, এবং সেই মুখটাকেও যে তাকে আশ্রয় দিয়েছিল। সে অনুভব করল যে আজকের এই সন্ধে কেবল তার জন্য নয়,
বরং এই পুরো ব্যবস্থার জন্য এক চূড়ান্ত মুহূর্ত হিসেবে প্রমাণিত হতে চলেছে, যার ফলাফল হবে সুদূর প্রসারী। তার হাতে সেই নোটবুকটি আজও শক্ত করে ধরা ছিল, যেন তাকে বিশ্বাস দিচ্ছিল যে সে একা নয় এবং সত্য তার সাথেই আছে। সে এখন সেই মোড়ে পৌঁছে গিয়েছিল যেখান থেকে ফেরার কোনো পথ নেই এবং যেখানে কেবল ন্যায়ের জয় হওয়াই নিশ্চিত ছিল। হঠাৎ তার নজর সেই কেবিনের ওপর পড়ল যেখানে একসময় সেই নিষ্ঠুর টিকিট চেকার সুব্রত বসত, এবং দেখল যে সেখানকার নেম প্লেট এখন স্টেশন মাস্টারের পদ প্রদর্শন করছে। শ্রাবণীর মুখে এক বিদ্রুপাত্মক হাসি ফুটে উঠল, কারণ সে বুঝতে পারল দুর্নীতির শিকড় কতটা গভীরে পৌঁছে গেছে এবং কিভাবে ভুল লোকগুলো উঁচু পদে বসে আছে। সে তার সচিবকে ইশারা করল যেন সব ফাইল তৈরি রাখে, কারণ এবার হিসেব নিকাশের সময় এসে গেছে এবং কাউকে রেহাই দেওয়া হবে না। সে জানত যে আগামী কয়েক ঘণ্টা এই স্টেশনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখানে এখন আসল বিচার হবে। সে আরও একবার সেই পুরনো বেঞ্চটি দেখল যেখানে সে একসময় কেঁদেছিল, এবং তার মনে হল যেন সেই ছোট্ট শ্রাবণী তাকে দেখছে এবং তাকে সফল হতে দেখছে। সে নিজেকে মানসিকভাবে তৈরি করল এবং এক গভীর দীর্ঘশ্বাস নিয়ে সেই কেবিনের দিকে পা বাড়াল, যেখান থেকে পুরো ক্ষমতার খেলা নিয়ন্ত্রণ করা হতো। তার ভেতরে এখন কোনো ভয় ছিল না, বরং কেবল এক সংকল্প ছিল যে সে এই ব্যবস্থার সেই প্রতিটি কালো অংশকে উপড়ে ফেলবে যা কারোর স্বপ্ন ভেঙেছে। বিকেলের লাল আভা রেল লাইনের ওপর ছড়িয়ে পড়ছিল, যা সংকেত দিচ্ছিল যে এক পুরনো যুগের অবসান আর এক নতুন সূর্যের উদয় নিশ্চিত। যখন সে স্টেশন মাস্টারের কক্ষে প্রবেশ করল, তখন সেখানকার কর্মীরা তার সাধাসিধে ভাব এবং তার সাথে থাকা আধিকারিকদের প্রোটোকল দেখে দ্বিধায় পড়ে গেল যে সে কে। সুব্রত, যে এখন বৃদ্ধ হয়ে এসেছে, কিন্তু তার চোখের সেই পুরনো ধূর্ততা আজও অমলিন ছিল। সে শ্রাবণীকে সাধারণ অভ্যাগত মনে করে কর্কশ স্বরে বসতে বলল। শ্রাবণী চুপচাপ চেয়ার টেনে বসল এবং কিছু না বলে সরাসরি তার চোখের দিকে তাকাল, যাতে সুব্রতের ভেতরে এক অজানা ভয় আর অস্বস্তি তৈরি হতে লাগল। সে সেই অচেনা চোখের মধ্যে এক পরিচিত ছায়া দেখতে পাচ্ছিল, যাকে সে বহু বছর আগে নিষ্ঠুরতার সাথে প্ল্যাটফর্মে ছেড়ে দিয়েছিল। সুব্রত তার ভারী টেবিলের ওপর বসে কিছু পুরনো কাগজ ওলটপালট করছিল, এবং তার চোখে আজও সেই পুরনো এক গুলেমি আর ক্ষমতার অহংকার স্পষ্ট দেখা যাচ্ছিল। সে শ্রাবণীকে একজন সাধারণ নাগরিক মনে করে তার উপস্থিতিকে পুরোপুরি উপেক্ষা করল এবং চায়ের চুমুক দিতে দিতে তার অধীনস্থ কর্মীদের জোর গলায় বকতে লাগল। শ্রাবণী চুপচাপ তাকে দেখছিল, এবং তার মনে 10 বছর আগের সেই স্মৃতিগুলো তাজা হচ্ছিল, যখন এই ব্যক্তিটি তার দারিদ্র্য নিয়ে উপহাস করেছিল। তার মুখে এক গভীর প্রশান্তি ছিল, যা আসন্ন ঝড়ের পূর্বাভাস মাত্র, যা সুব্রত বুঝতে পারছিল না। হঠাৎ শ্রাবণী তার টেবিলের ওপর রাখা ফাইলের দিকে হাত বাড়াল এবং একটি বিশেষ নথি চাইল, যা স্টেশনের গত 5 বছরের আর্থিক রেকর্ডের সাথে সম্পর্কিত। সুব্রত চমকে উঠে তাকে দেখল এবং তার স্বরে সেই পুরনো তিক্ততা ফিরে এলো। সে জিজ্ঞাসা করল যে একজন বাইরের মহিলার সরকারি রেকর্ড দেখার কী অধিকার আছে। সে নিরাপত্তারক্ষীকে ডাকার হুমকি দিল এবং শ্রাবণীকে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যাওয়ার আদেশ দিল, যেন সে কোনো অপরাধী আর সমাজের বোঝা। শ্রাবণীর চোখে এক বিদ্যুৎ ঝলসে উঠল, এবং সে খুব ধীর অথচ প্রভাবশালী কণ্ঠে সুব্রতকে তার আসল মর্যাদা মনে করিয়ে দিল। ঠিক তখনই স্টেশনের বাইরে সাইরেনের তীব্র শব্দ শোনা গেল, এবং স্থানীয় পুলিশ সুপারিনটেন্ডেন্টের সাথে জেলা ম্যাজিস্ট্রেটের বিশাল গাড়িবহর সেখানে দ্রুত এসে থামল, যাতে পুরো প্ল্যাটফর্মে হইচই পড়ে গেল। সুব্রত ঘাবড়ে গিয়ে জানলার দিকে দৌড়ে গেল, এবং এটা দেখে তার পায়ের নিচের মাটি সরে গেল যে জেলার বড় বড় কর্মকর্তারা প্রোটোকল নিয়ে কারুর অপেক্ষা করছেন। সে ঘুরে শ্রাবণীর দিকে তাকাল, এবং তার কপালে ঘামের ফোঁটা জমতে শুরু করল, কারণ সে এখন ধীরে ধীরে পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছিল। শ্রাবণী তার চশমা সরাল এবং এমন এক দৃষ্টি দিল যা সুব্রতের ভেতরের সেই পুরনো অহংকারী দানবকে মুহূর্তের মধ্যে স্তব্ধ করে দিল। জেলা ম্যাজিস্ট্রেট কক্ষে প্রবেশ করেই শ্রাবণীকে অত্যন্ত সম্মানের সাথে মাননীয়া মন্ত্রী মহোদয়া বলে সম্বোধন করলেন এবং তাকে স্টেশনের বর্তমান পরিস্থিতির একটি সংক্ষিপ্ত রিপোর্ট পেশ করলেন।
সুব্রতের মুখ পুরোপুরি ফ্যাকাশে হয়ে গেল এবং তার হাত থরথর করে কাঁপতে লাগল, যার ফলে তার চায়ের কাপ মাটিতে পড়ে চুরমার হয়ে গেল, যা ছিল তার ভেঙে পড়া সাম্রাজ্যের প্রতীক। সে বিশ্বাসই করতে পারছিল না যে এটি সেই মেয়েটি যাকে সে 10 দশক আগে প্ল্যাটফর্মে রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়েছিল। ঘরের গুমোট নীরবতা এখন সুব্রতের হৃৎস্পন্দন আরও বাড়িয়ে দিচ্ছিল, কারণ সে জানত যে তার পুরনো হিসাব এবার মেটানোর সময় হয়েছে। শ্রাবণী কোনো সময় নষ্ট না করে স্টেশন মাস্টারের কক্ষেই ফাইলের নিবিড় পরিদর্শন শুরু করল এবং দুর্নীতির সেই স্তরগুলো উন্মোচন করতে শুরু করল যা বছরের পর বছর ধরে ধামাচাপা দেওয়া ছিল। সে দেখতে পেল স্টেশনের আধুনিকীকরণের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে এবং দরিদ্র যাত্রীদের সুযোগ সুবিধা ঠিকাদারদের সাথে মিলে পুরোপুরি হাতিয়ে নেওয়া হয়েছে। সে সুব্রতের দিকে ঘুরে জিজ্ঞেস করল যে যাত্রীদের পানীয় জলের ফান্ডের টাকা কোথায় গেল, অথচ প্ল্যাটফর্মে মানুষ তৃষ্ণায় কাতর হয়ে আছে। সুব্রতের কাছে কোনো উত্তর ছিল না এবং সে কেবল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, যেন তার সব দম্ভ এক মুহূর্তেই ধুলোয় মিশে গেল। মন্ত্রী হিসেবে শ্রাবণীর ক্ষমতা এখন পুরো স্টেশনে অনুভূত হচ্ছিল, কারণ সে তৎক্ষণাৎ সেই সব কর্মীদের বরখাস্ত করার নির্দেশ দিল যারা সরাসরি দুর্নীতির সাথে যুক্ত ছিল। সে স্পষ্ট করল যে রেলওয়ে জনগণের সম্পত্তি এবং একে ব্যক্তিগত লুটের আস্তানা বানানোর জন্য জেলই একমাত্র সঠিক জায়গা। প্ল্যাটফর্মে থাকা সাধারণ যাত্রীরা যখন এই কথা শুনল, তারা যেখানে ছিল সেখানেই থমকে দাঁড়াল এবং সেই নির্ভীক মহিলা আধিকারিকের জয়ধ্বনি করতে লাগল, যিনি তাদের অধিকারের জন্য আওয়াজ তুলেছিলেন। শ্রাবণীর মুখে আজও কোনো গর্ব ছিল না, বরং কেবল এক গভীর দায়িত্ববোধ ছিল, যা তার কাজকর্মে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছিল। সুব্রত শেষবারের মতো একটি চেষ্টা করে তার রাজনৈতিক প্রভাব আর উঁচু মহলে জানাশোনার দোহাই দেওয়ার চেষ্টা করল, যাতে সে কোনোভাবে এই বড় ব্যবস্থা থেকে নিজেকে রক্ষা করতে পারে। কিন্তু শ্রাবণী তাকে মাঝপথেই থামিয়ে দিয়ে বলল যে আজ আইনের হাত তার ঘাড় পর্যন্ত পৌঁছে গেছে এবং কোনো শক্তিই তাকে শাস্তি পাওয়া থেকে রুখতে পারবে না। সে সুব্রতকে মনে করিয়ে দিল যে কিভাবে সে 10 বছর আগে এক অসহায় মেয়েকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল এবং তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। এটি শুনে সুব্রতর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল এবং সে নিজের পুরনো কুকর্মের জন্য প্রথমবার এক গভীর ভয় ও অনুশোচনা অনুভব করতে লাগল। কর্মকর্তাদের দলটি স্টেশনের গুদামগুলোতে অভিযান চালাল, যেখানে বিপুল পরিমাণে অবৈধ মালামাল ও পাচারের প্রমাণ উদ্ধার হল, যা সুব্রতর ছত্রছায়ায় ফুলে ফেপে উঠছিল। শ্রাবণী আদেশ দিল যে সারা রাত এই তল্লাশি অভিযান জারি থাকবে এবং সেই প্রতিটি অপরাধীকে ধরা হবে যারা এই পবিত্র সংস্থাকে নিজেদের নোংরামি দিয়ে কলুষিত করেছে। সে নিজে প্ল্যাটফর্মে গিয়ে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থার তদারকি করল, যাতে সে নিজের চোখে দেখতে পারে যে ব্যবস্থায় কত গভীর ত্রুটি বিদ্যমান। তার উপস্থিতি মাত্রই সেখানকার পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল এবং প্রতিটি কর্মচারী নিজের ডিউটিতে সজাগ হয়ে কাজে লেগে পড়েছিল। রাতের অন্ধকারেও শ্রাবণীর এনার্জি কমেনি এবং সে ফাইলের নিচে চাপা পড়া সেই সব সত্য বের করে আনছিল যা সাধারণ মানুষের নাগালের বাইরে রাখা হয়েছিল। সে অনুভব করল যে ক্ষমতার সঠিক ব্যবহার তখনই হয় যখন আপনি তাকে দুর্বলদের ঢাল বানাতে পারেন, তাদের পিষ্ট করার কোনো ধারালো অস্ত্র নয়, যা সুব্রতের মতো লোক ব্যবহার করত। সে তার সচিবকে নির্দেশ দিল যে এই স্টেশনটিকে একটি মডেল স্টেশন হিসেবে গড়ে তোলা হোক, যেখানে প্রযুক্তি ও মানবতার এক সুন্দর মেলবন্ধন দেখা যাবে। তার প্রতিটি পরিকল্পনায় সাধারণ মানুষের স্বার্থ সবার ওপরে ছিল, যা তার মহান চরিত্র ও দূরদর্শী চিন্তার এক জীবন্ত প্রমাণ। শ্রাবণী সুব্রতকে নিজের সামনে দাঁড় করাল এবং তাকে জিজ্ঞেস করল যে তার কি আজও মনে হয় যে একজন দরিদ্র মেয়ে কিছুই করতে পারে না এবং সে কেবল অপমানিত হওয়ার জন্যই জন্মেছে। সুব্রতের কাছে কোনো শব্দ ছিল না এবং তার চোখে এখন কেবল মিনতি ছিল, যা তার ভীরুতা ও হারকে পুরো পৃথিবীর সামনে উন্মোচিত করে দিচ্ছিল। শ্রাবণী তাকে জানাল যে সে প্রতিশোধ নিতে আসেনি, বরং সে এটি নিশ্চিত করতে এসেছে যে ভবিষ্যতে অন্য কোনো শ্রাবণী যেন এই ধরনের অন্যায়ের শিকার না হয়। সে পুলিশকে নির্দেশ দিল যে সুব্রতকে যেন তৎক্ষণাৎ হেফাজতে নেওয়া হয় এবং তার ওপর আইনের প্রতিটি কঠোর ধারায় মামলা চালানো হয়। পরের দিন সকালে যখন সূর্যের প্রথম কিরণ স্টেশনে পড়ল, তখন সেখানকার দৃশ্য ছিল একেবারে অন্যরকম এবং মানুষের চোখে এক নতুন আশা ও বিশ্বাসের ঝলক পরিষ্কার দেখা যাচ্ছিল। শ্রাবণী স্টেশনের নতুন প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করল
এবং প্রতিশ্রুতি দিল যে আগামী 6 মাসের মধ্যে এই জায়গার চেহারা পুরোপুরি বদলে যাবে এবং এখানে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে। সে সেই পুরনো কুলি ও হকারদের সাথেও কথা বলল, যারা বছরের পর বছর ধরে নির্যাতিত হচ্ছিল, এবং তাদের অধিকারের পূর্ণ সুরক্ষার আশ্বাস দিল। সে এখন কেবল একজন মন্ত্রী ছিল না, বরং ওই এলাকার ত্রাতা হয়ে উঠেছিল, যে দুর্নীতির দীর্ঘ অন্ধকারকে নিজের কঠোর পরিশ্রম দিয়ে পুরোপুরি শেষ করে দিয়েছিল। পরিদর্শনের শেষে শ্রাবণী সেই স্থানে কিছুক্ষণ একা বসার সিদ্ধান্ত নিল যেখানে সে 10 বছর আগে পড়ে গিয়েছিল এবং নিজের ছিলে যাওয়া তালুর দাগগুলো খুব মন দিয়ে দেখল। সে অনুভব করল যে সেই ক্ষতগুলো হয়তো শুকিয়ে গেছে, কিন্তু তাদের দাগ তাকে সবসময় মনে করিয়ে দেবে যে সংগ্রামের পথ কতটা কঠিন এবং কতটা গৌরবময় হতে পারে। সে অভিজিতের সেই নোটবুকটি আবারও স্পর্শ করল এবং ভাবল যে সে আজ তাকে দেখতে পেলে কতই না খুশি হতো, যে তার জ্বালানো সেই স্ফুলিঙ্গ আজ মশালে পরিণত হয়েছে। শ্রাবণীর মন এখন শান্ত ছিল, কারণ সে নিজের অতীতের সেই অংশটিকে আজ পুরোপুরি এবং অত্যন্ত মর্যাদাপূর্ণভাবে জয় করে নিয়েছে। বিভাগীয় কর্মকর্তারা শ্রাবণীকে জানাল যে সুব্রত নিজের অপরাধ কবুল করেছে এবং সে এই নেটওয়ার্কের সাথে যুক্ত বেশ কিছু বড় বড় নাম প্রকাশ করতেও রাজি হয়েছে। শ্রাবণী হেসে বলল যে পরিচ্ছন্নতা যখন শুরু হয় তখন তাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়াই একজন দক্ষ প্রশাসকের ধর্ম, এবং এতে কোনো শিথিলতা দেখানো উচিত নয়। সে পুরো তদন্ত প্রক্রিয়া নিজেই তদারকি করার সিদ্ধান্ত নিল, যাতে কোনো প্রভাবশালী ব্যক্তি এই মামলাটি ধামাচাপা দিতে না পারে এবং ন্যায়ের জয় পুরোপুরি নিশ্চিত হয়। তার এই দৃঢ়তা পুরো বিভাগে একটি নতুন বার্তা পৌঁছে দিয়েছিল যে এখন কাজের ধরন পুরোপুরি বদলে ফেলাই একমাত্র পথ। মন্ত্রীর এই আকস্মিক অভিযানের খবর পুরো দেশের মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ল এবং শ্রাবণীর সততার গল্প প্রতিটি ঘরে অত্যন্ত সম্মানের সাথে আলোচনার বিষয় হয়ে উঠল। মানুষ সোশ্যাল মিডিয়ায় তাকে স্টেশনের দেবী এবং ন্যায়ের মন্ত্রীর মতো নামে ভূষিত করল, যা তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং প্রভাবের একটি ছোট্ট প্রমাণ মাত্র। শ্রাবণী এই সব প্রশংসা থেকে দূরে থেকে নিজের কাজে মনোযোগ দিল, কারণ সে জানত যে এখনও অনেক কিছু করা বাকি এবং পথ অনেক দীর্ঘ। সে বিশ্বাস করত যে যদি নিয়ত পরিষ্কার থাকে তবে ঈশ্বরও প্রতিটি পদক্ষেপে আপনার পাশে থাকেন এবং আপনার জন্যে সফলতার বন্ধ দরজাও নিজে খুলে দেন। পরিদর্শনের অন্তিম পর্যায়ে শ্রাবণী সারা জেলার তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখল এবং তাদের নিজের জীবনের গল্প শোনাল, যাতে তারাও অভাবের সামনে হার না মানে এবং নিজেদের স্বপ্নের জন্য লড়তে শেখে। সে বলল যে দারিদ্র্য একটি মানসিক অবস্থা, যাকে কঠোর পরিশ্রম ও সঠিক দিকে পরিচালিত প্রচেষ্টার মাধ্যমে পুরোপুরি পরিবর্তন করা সম্ভব এবং নিজের ভাগ্য নিজে লেখা যায়। তার ভাষণ সেখানে উপস্থিত হাজার হাজার তরুণের মনে এক নতুন প্রেরণা জুগিয়েছিল এবং অনেক মেয়ে সেদিন শপথ নিয়েছিল যে তারাও শ্রাবণীর মতো আইএএস হয়ে দেশের সেবা করবে। শ্রাবণীর সফলতা এখন আর কোনো ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং একটি সামাজিক বিপ্লবের রূপ নিয়েছিল, যা দেশের ভবিষ্যতের জন্য খুব ভালো সংকেত ছিল। স্টেশন থেকে বিদায় নেওয়ার সময় শ্রাবণী সেই বৃদ্ধ কুলিকে ডাকল যে 10 বছর আগে তাকে জল খাইয়েছিল এবং তাকে সম্মানিত করার পাশাপাশি একটি নতুন ঘর ও পেনশনের ঘোষণা দিল। সেই বৃদ্ধের চোখে খুশির জল ছিল এবং সে কাঁপা হাতে শ্রাবণীকে আশীর্বাদ করল, যা তার জন্য যে কোনো সরকারি সম্মান বা পদকের চেয়ে অনেক বেশি মূল্যবান ও সত্যিকারের ছিল। শ্রাবণী অনুভব করল যে বড় পদে বসেও যদি আপনি সাধারণ মানুষের প্রতি সংবেদনশীল না হন, তবে সেই পদ কেবল একটি বোঝা, যা কোনো কাজের নয়। সে তার গাড়িবহরের দিকে এগিয়ে যাওয়ার সময় আবারও একবার সেই স্টেশনটিকে দেখল এবং অনুভব করল যে আজ তার সেখানে আসা সত্যিই পুরোপুরি সফল ও সার্থক হয়েছে। ফেরার পথে শ্রাবণী তার সচিবকে অভিজিতের বিষয়ে তথ্য সংগ্রহ করতে বলল, কারণ সে জানত যে তাকে ছাড়া তার এই গল্প আজও কোথাও না কোথাও অসম্পূর্ণ। সে সচিবকে সেই নোটবুকটি দেখাল এবং জানাল যে এই সামান্য একটি বই তাকে জীবনের সবচেয়ে কঠিন সময়ে কিভাবে মানসিক শক্তি জুগিয়েছিল এবং তাকে কখনো ভেঙে পড়তে দেয়নি। সচিব তৎক্ষণাৎ তার টিমকে কাজে লাগিয়ে দিলেন এবং শ্রাবণীকে আশ্বস্ত করলেন যে খুব শীঘ্রই সেই অচেনা দেবদূতের খোঁজ পাওয়া যাবে, যিনি একটি হীরাকে পালিশ করেছিলেন। শ্রাবণীর চোখে এখন এক নতুন উজ্জ্বলতা ছিল, কারণ সে সেই ব্যক্তির সাথে দেখা করে তাকে নিজের জীবনের এই অভূতপূর্ব সফলতার পুরো কৃতিত্ব অত্যন্ত সম্মানের সাথে দিতে চেয়েছিল।
গাড়ির গতির সাথে সাথে শ্রাবণীর মনে এখন ভবিষ্যতের নতুন পরিকল্পনার জাল বোনা হচ্ছিল, যার মধ্যে আধুনিক রেলওয়ের পাশাপাশি মানবিক সংবেদনশীলতারও একটি গভীর ছোঁয়া ছিল। সে ঠিক করল যে সে প্রতিটি বড় স্টেশনে একটি হেল্প ডেস্ক তৈরি করবে, যেখানে ভুক্তভোগী যাত্রীরা কোনো ভয় ছাড়াই নিজেদের অভিযোগ জানাতে পারবে এবং তাদের তৎক্ষণাৎ প্রতিকার দেওয়া হবে। তার চিন্তা এখন কেবল একটি স্টেশনে সীমাবদ্ধ ছিল না, বরং সে পুরো ভারতীয় রেলওয়ের কাঠামো বদলানোর এক বিশাল ও ব্যাপক নকশা তৈরি করে ফেলেছিল। সে জানত যে চ্যালেঞ্জগুলো অনেক বড়, কিন্তু তার কাছে সেই সাহস ছিল যা পাহাড়কেও রাস্তা দেওয়ার জন্য বাধ্য করে এবং জয় ছিনিয়ে আনে। শহরের দিকে ফেরার পথে শ্রাবণী জানলা দিয়ে ডুবন্ত সূর্যকে দেখল, যার লাল আভা এখন আকাশে একটি বিজয় পতাকার মতো চারদিকে খুব সুন্দরভাবে ছড়িয়েছিল। সে নিজের চোখ বন্ধ করল এবং নিজের মায়ের সেই গয়নাগুলোর কথা মনে করল, যারা তাকে এখানে পৌঁছনোর জন্যে নিজেদের উৎসর্গ করে দিয়েছিল, এবং মনে মনে তাদের প্রণাম জানাল। সে এখন এক এমন পূর্ণতা অনুভব করছিল যা ভাষায় প্রকাশ করা অসম্ভব ছিল, কারণ সে নিজের স্বাভিমানের লড়াইকে সত্য ও অহিংসার পথে চলে জিতেছিল। তার যাত্রা এখনও শেষ হয়নি, বরং এটি তো এক নতুন অধ্যায়ের শুরু ছিল, যেখানে তাকে আরও উঁচু আকাশকে নিজের পরিশ্রমে ছুঁতে হবে। মন্ত্রীর গাড়িবহর যখন রাজধানীর সীমানায় প্রবেশ করছিল, তখন শ্রাবণী তার ফোনে একটি বার্তা দেখল, যাতে অভিজিতের সম্ভাব্য লোকেশন সম্পর্কে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্রের কথা বলা হয়েছিল। তার হৃদয় আবারও সেই ধরফড়ানির সাথে স্পন্দিত হতে লাগল, যা 10 বছর আগে প্ল্যাটফর্মে হয়েছিল, যখন সে প্রথমবার সেই অচেনা মানুষটিকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। সে ড্রাইভারকে গতি বাড়ানোর নির্দেশ দিল, কারণ সে এখন আর অপেক্ষা করতে চাইছিল না এবং সেই মহান মানুষটিকে নিজের সামনে দেখতে চেয়েছিল। আগামী কিছু মুহূর্ত তার জীবনের সবচেয়ে বড় আবেগঘন মুহূর্ত হতে চলেছিল, যেখানে দুটি ভিন্ন পথ আবার একই মোড়ে এসে মিলতে যাচ্ছিল। শ্রাবণী নিজের মনকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু স্মৃতির জোয়ার তাকে বারবার পিছনে নিয়ে যাচ্ছিল, যেখানে এক যুবক তার ছেঁড়া জামার হাতা উপেক্ষা করে তার আত্মাকে দেখেছিল। সে অনুভব করল যে দুনিয়ায় কিছু সম্পর্ক রক্তের নয়, বরং আত্মার হয়, যা সময় ও দূরত্বের সীমানা পার করেও চিরকালের জন্য অম্লীন ও পবিত্র থাকে। সে গর্বিত ছিল যে সে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছে, যা সে 10 বছর আগে এক অচেনা স্টেশনের ধুলোমাখা প্ল্যাটফর্মে নিজের কাছে এবং সেই অচেনা মানুষটির কাছে করেছিল। এখন সে পুরোপুরি তৈরি ছিল সেই ব্যক্তির সামনে দাঁড়ানোর জন্য, যিনি তাকে একজন সাধারণ মেয়ে থেকে একজন অসাধারণ মন্ত্রী হতে সাহায্য করেছিলেন। রাজধানীর জাঁকজমকের মাঝে শ্রাবণীর মন এখনও সেই শান্ত ও নিঃস্বার্থ মুখটির খোঁজে ঘুরে বেড়াচ্ছিল, যাকে সে নিজের চোখের সামনে জীবন্ত দেখতে চেয়েছিল। সে তার ঘরে পৌঁছে সবার আগে সেই নোটবুকটি টেবিলে রাখল এবং তার সামনে একটি ছোট প্রদীপ জ্বালাল, যেন সে কোনো মন্দিরে নিজের শ্রদ্ধা নিবেদন করছে। সে জানত যে তার আসল জয় সেদিন হবে, যেদিন সে অভিজিতের চোখে সেই পুরনো গর্ব ও সেই পুরনো সন্তুষ্টি দেখবে, যা তার সবচেয়ে বড় সম্পদ ছিল। রাতের নীরবতা গভীর হচ্ছিল, কিন্তু শ্রাবণীর চোখে এখন কোনো ঘুম ছিল না, বরং কেবল এক সুখদ মিলনের তীব্র প্রতীক্ষা ছিল, যা খুব কাছে ছিল। প্রশাসনিক কাজের ব্যস্ততার মাঝেও সে প্রতিটি মুহূর্তে সেই খবরের অপেক্ষা করতে থাকল, যা তাকে তার অতীতের সবচেয়ে অমূল্য অংশের সাথে আবারও জুড়ে দিতে পারে এবং তার গল্পকে পূর্ণ করতে পারে। সে অনুভব করল যে তার সফলতার উজ্জ্বলতা অসম্পূর্ণ যতক্ষণ না তা সেই মানুষের সাথে শেয়ার করা হচ্ছে, যে অন্ধকারে তাকে পথ দেখানোর জন্য নিজেকে জ্বালিয়েছিল। সে এখন এক এমন অবস্থানে ছিল যেখান থেকে সে পুরো পৃথিবীকে বদলে দিতে পারত, কিন্তু সে নিজেকে সেই একজন মানুষের সামনে আবারও সেই ছোট শ্রাবণী মনে করছিল। তার ধৈর্য এখন ফুরিয়ে আসছিল, কিন্তু তার বিশ্বাস ছিল যে তার প্রার্থনা বৃথা যাবে না এবং সে তার সেই অজানা হিতৈষীকে অবশ্যই আবারও খুঁজে পাবে। শ্রাবণীর গাড়িবহর এখন জেলার প্রধান কেন্দ্রের দিকে এগোচ্ছিল, যেখানে দুর্নীতির শিকড় অনেক গভীরে গেঁথেছিল এবং প্রতিটি কর্মকর্তা ভীত ছিল।
সে পথিমধ্যে সেই উন্নয়ন প্রকল্পগুলো নিবিড়ভাবে পরিদর্শন করল, যেগুলো বছরের পর বছর কেবল কাগজেই অসম্পূর্ণ পড়েছিল এবং কোটি কোটি টাকার বাজেট গিলে ফেলেছিল। স্থানীয় ঠিকাদার ও দুর্নীতিবাজ কর্মকর্তারা এতই আতঙ্কিত ছিল যে তারা নিজেদের ভুল লুকানোর জন্য প্রতিটি সম্ভব ও অবৈধ পথ অবলম্বনের ব্যর্থ চেষ্টা করছিল। শ্রাবণীর তীক্ষ্ণ নজর প্রতিটি সূক্ষ্ম ভুল তৎক্ষণাৎ ধরে ফেলছিল, যার ফলে সেখানকার পরিবেশ অত্যন্ত উত্তপ্ত ও গম্ভীর হয়ে উঠেছিল। সুব্রতের গ্রেপ্তারের খবর পুরো জেলার প্রশাসনিক যন্ত্রে একটি জোরদার ভূমিকম্প সৃষ্টি করেছিল, কারণ সে ছিল অনেক বড় বড় সাদা পোশাকি অপরাধীর রাজদার। শ্রাবণী জানত যে তাকে এই ব্যবস্থা সংস্কারের জন্য কেবল ছোট মাছ নয়, বরং সেই বড় কুমিরগুলোকেও ধরতে হবে, যারা পর্দার আড়াল থেকে খেলছিল। সে জেলা ম্যাজিস্ট্রেটকে কঠোর নির্দেশ দিল যে তারা যেন সেই সব ফাইল সিল করে দেয়, যেগুলোতে গত 1 দশকের সন্দেহজনক আর্থিক লেনদেনের পুরো বিবরণ ছিল। তার এই নির্ভীকতা জনগণের মধ্যে এক নতুন বিশ্বাস তৈরি করেছিল যে এবার সত্যিই তাদের দিন বদলাতে চলেছে। নিজের গেস্ট হাউসের ঘরে বসে শ্রাবণী সেই জানলা দিয়ে বাইরে তাকাচ্ছিল, যেখান থেকে দারিদ্র্যের সেই ছবি পরিষ্কার দেখা যাচ্ছিল, যা তাকে একসময় নাড়া দিয়েছিল। সে ভাবছিল যে কিভাবে কিছু লোকের লোভ লক্ষ লক্ষ পরিশ্রমী তরুণের স্বপ্নকে পিষে দেয় এবং তাদের এক অন্ধকারময় ভবিষ্যতের দিকে ঠেলে দিতে বাধ্য করে। তার মনে সেই সব বেনামি সংগ্রামীদের প্রতি এক গভীর সহানুভূতি ছিল, যারা আজও সেই স্টেশনে কোনো আশা ছাড়াই নিজের সময়ের অপেক্ষা করছে। সে নিজের পদটিকে একটি পবিত্র দায়িত্বের মতো অনুভব করল, যা তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত পূর্ণ সততার সাথে পালন করতে হবে। পরের দিন সকালে সে তার ব্যক্তিগত সচিবকে ডেকে অভিজিতের বিষয়ে পাওয়া সর্বশেষ তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করল এবং তাকে তৎক্ষণাৎ সেই ঠিকানায় যাওয়ার আদেশ দিল। গোয়েন্দা বিভাগ জানিয়েছিল যে অভিজিৎ এখন একটি দূরবর্তী গ্রামে দরিদ্র শিশুদের জন্য একটি ছোট শিক্ষাকেন্দ্র ও স্বাস্থ্য ক্লিনিক চালাচ্ছে। সে কোনো সরকারি সাহায্য বা প্রচার ছাড়াই চুপচাপ সমাজের সেবায় নিয়োজিত ছিল, যা তার নিঃস্বার্থ ও মহান চরিত্রের এক জীবন্ত প্রমাণ। শ্রাবণীর মন এখন সেই ব্যক্তির সাথে দেখা করার জন্য ব্যাকুল ছিল, যে তার জীবনের সবচেয়ে কঠিন মোড়ে তাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল। যেমন যেমন তার সরকারি গাড়ি সেই কাঁচা ও ধুলোমাখা রাস্তায় এগিয়ে যাচ্ছিল, শ্রাবণীর স্মৃতিগুলো তাকে আবারও সেই পুরনো ও নোংরা স্টেশনে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল, প্ল্যাটফর্মে নিয়ে গিয়েছিল। সে অনুভব করল যে পদ আর ক্ষমতার জৌলসের পেছনেও আসল সুখ তাদের সেবা করার মধ্যে রয়েছে, যারা সমাজের সবচেয়ে নিচু স্তরে দাঁড়িয়ে আছে। গ্রামের শান্তি আর সেখানকার সবুজ শ্যামলিমা তাকে তার শিকড়ের কথা মনে করিয়ে দিচ্ছিল, যা সে দিল্লির ব্যস্ত জীবনের ভিড়ে কোথাও পেছনে ফেলে এসেছিল। তার হাতে সেই পুরনো নোটবুকটি আজও তেমনই সুরক্ষিত ছিল, যেমনটা 10 বছর আগে সেই ট্রেনের সংরক্ষিত কামরায় সে রেখেছিল। গ্রামের এক প্রান্তে অবস্থিত একটি ছোট খলার চালের বাড়ির সামনে যখন শ্রাবণীর গাড়িবহর থামল, তখন সেখানে খেলতে থাকা বাচ্চারা চোখে কৌতূহল আর ভয় নিয়ে তাকে দেখতে লাগল। সেই সাধারণ ইমারতটির দেওয়ালে জ্ঞানের নানা কথা লেখা ছিল, যা বুঝিয়ে দিচ্ছিল যে সেখানে সম্পদের অভাব থাকলেও স্বপ্নের কোনো অভাব ছিল না। শ্রাবণী তার নিরাপত্তা রক্ষীদের বাইরেই থাকার নির্দেশ দিল এবং সে একাই সেই শান্ত চত্বরের ভেতরে পা রাখার জন্য পুরোপুরি প্রস্তুত হল। তার হৃৎস্পন্দন এখন আগের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছিল, কারণ সে সেই শান্ত ঐতিহাসিক মুহূর্তটির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ভেতরে একটি বটগাছের নিচে সে একজন ব্যক্তিকে দেখল, যিনি বাচ্চাদের গণিতের অঙ্ক খুব সহজ আর মজাদার উপায়ে বোঝাচ্ছিলেন, যাতে তারা তা বুঝতে পারে। তার পিঠ শ্রাবণীর দিকে ছিল, কিন্তু তার গলার সেই আওয়াজ আর কথা বলার ভঙ্গি একদম তেমনই ছিল যেমনটা 10 বছর আগে সেই স্টেশনে শোনা গিয়েছিল। অভিজিতের পোশাক এখন আরও সাধারণ ছিল, আর তার চুলে কিছুটা পাক ধরেছিল, যা তার করা কঠোর পরিশ্রম আর অভিজ্ঞতার ছাপ স্পষ্ট ফুটিয়ে তুলছিল। শ্রাবণী সেখানেই থমকে দাঁড়াল এবং নিজের চোখের কোণে জমে থাকা জল আটকানোর চেষ্টা করল, যা ছিল তার খুশির প্রমাণ। অভিজিৎ পেছনে না ফিরেই অনুভব করল যে কেউ একজন সেখানে দাঁড়িয়ে আছে। সে বাচ্চাদের একটু অপেক্ষা করতে বলে খুব স্বাভাবিকভাবে পেছনে ফিরে তাকাল। তার চোখে সেই একই পুরনো উজ্জ্বলতা আর দয়া ছিল, যা সময়ের ধুলোর নিচেও ফিকে হয়ে যায়নি। সে শ্রাবণীকে একজন সাধারণ দর্শনার্থী মনে করে হাত জোর করল,
সে খুব বিনয়ী স্বরে জিজ্ঞেস করল যে তিনি তাদের এই ছোট পাঠশালায় কী প্রয়োজনে এসেছেন এবং তিনি কি কোনোভাবে সাহায্য করতে পারেন। শ্রাবণী তখন পুরোপুরি নির্বাক ছিল এবং সে কেবল সেই দেবদূতকে নিজের চোখে ভরে নিতে চাইছিল, যিনি তাকে আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছেন। শ্রাবণী ধীরে ধীরে তার ব্যাগ থেকে সেই পুরনো নোটবুকটি বের করল এবং সেটি অভিজিতের দিকে বাড়িয়ে দিয়ে এক কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল যে তিনি কি এই বইটির মালিককে চিনতে পারছেন। অভিজিৎ যখন সেই মলিন আর জীর্ণ নোটবুকটি দেখল, তখন তার মুখে বিস্ময়ে আর পুরনো স্মৃতির এক মিশ্র ভাব ফুটে উঠল, যা সে লুকাতে পারল না। সে নোটবুকটি হাতে নিল এবং তার পাতাগুলোতে হাত বোলাতে বোলাতে এক দীর্ঘশ্বাস ফেলল, যেন সে 10 বছর আগের সেই মুহূর্তটি আবার ফিরে দেখছে। সে শ্রাবণীর মুখের দিকে খুঁটিয়ে তাকাল এবং তার চোখের মধ্যে সেই পুরনো পরিচয় খোঁজার চেষ্টা করল, যা এখন বদলে গেছে। শ্রাবণী তার মুখ থেকে চশমা সরাল এবং হেসে বলল যে সে সেই মেয়েটি যাকে তিনি 2 নম্বর প্ল্যাটফর্মে এক অহংকারী অফিসারের জুলুম থেকে বাঁচিয়ে ট্রেনে তুলে দিয়েছিলেন। এটি শোনা মাত্রই অভিজিতের হাত থেকে নোটবুকটি প্রায় পড়ে যাচ্ছিল এবং তার চোখে চিনে নেওয়ার এক বিদ্যুৎ খেলে গেল, যা তার পুরো সত্তাকে নাড়িয়ে দিল। তার বিশ্বাসই হচ্ছিল না যে সেই ধুলোমাখা গরিব ছাত্রীটি আজ তার সামনে এক শক্তিশালী ও প্রতিষ্ঠিত মন্ত্রী হিসেবে দাঁড়িয়ে আছে, যে পুরো দেশ সামলাচ্ছে। সে কিছু বলতে চাইল, কিন্তু শব্দগুলো তার গলায় আটকে গেল এবং সে কেবল তার দিকে চেয়ে রইল। অভিজিৎ আবেগাপ্লুত হয়ে বলল যে সে সবসময় বিশ্বাস করত শ্রাবণী একদিন ইতিহাস করবে, কিন্তু সে কখনো ভাবেনি যে সে আবারও তার সাথে এইভাবে দেখা করবে। সে শ্রাবণীর পদের মর্যাদা মাথায় রেখে নিচু হয়ে অভিবাদন জানাতে চাইল, কিন্তু শ্রাবণী তৎক্ষণাৎ তার হাত ধরে ফেলল এবং তাকে সসম্মানে বাধা দিল। শ্রাবণী বলল যে আজ সে যা কিছু হতে পেরেছে তা কেবল তার সেই দিনের নিঃস্বার্থ সাহায্য আর সেই অনুপ্রেরণামূলক কথাগুলোর জন্যই সম্ভব হয়েছে। দুজনের মধ্যে এক এমন আবেগঘন সেতুবন্ধন তৈরি হল, যা পৃথিবীর কোনো জাগতিক শক্তি বা কোনো বড় পদমর্যাদা কখনো ভাঙতে পারবে না। অভিজিৎ জানালো যে সে সেদিন যা কিছু করেছিল তা ছিল তার কেবল এক মানবিক কর্তব্য এবং সে কখনো তার বদলে কোনো পুরস্কার বা স্বীকৃতির আশা করেনি। সে বলল যে শ্রাবণীর সাফল্যই তার জন্যে সবচেয়ে বড় পুরস্কার এবং সে এটি দেখে খুব খুশি যে সে নিজের দারিদ্র্যকে নিজের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছে। সে খুব গর্বের সাথে তার ছোট পাঠশালাটি দেখালো এবং বলল যে সে এই বাচ্চাদের মধ্যেও সেই একই স্ফুলিঙ্গ দেখতে চায় যা সে কোনো এক সময় শ্রাবণীর মধ্যে দেখেছিল। তার কথা শুনে শ্রাবণীর হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল এবং সে অনুভব করল যে আসল ধনবত্তা হৃদয়ের উদারতাতেই লুকিয়ে থাকে। ঠিক তখনই গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি আর স্থানীয় নেতা সেখানে ধমক দিয়ে ঢুকে পড়ল, যারা অভিজিতের এই জমি দখল করার ধান্দায় ছিল এবং তাকে প্রায়ই ভয় আর হুমকি দিত। তাদের মোটেও ধারণা ছিল না যে সেখানে দাঁড়িয়ে থাকা নারীটি কে, এবং তারা নিজেদের পুরনো স্বভাব অনুযায়ী অভিজিতের ওপর চিৎকার করতে শুরু করল এবং অপমানজনক শব্দ ব্যবহার করতে লাগল। তারা বলল যে যদি সে শীঘ্রই এই জায়গা খালি না করে তবে তাকে কঠিন পরিণতি ভোগ করতে হবে এবং তার এই পাঠশালা বুলডোজার দিয়ে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হবে। শ্রাবণীর মুখ রাগে লাল হয়ে উঠল এবং তার চোখে সেই পুরনো প্রশাসনিক কঠোরতা আর ন্যায়ের জ্যোতি হঠাৎ করে আবারও জেগে উঠল। শ্রাবণী এক পা এগিয়ে গিয়ে সেই গুন্ডাদের চ্যালেঞ্জ করল এবং তাদের আইনের সীমা সম্পর্কে অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করে দিল, যাতে তারা এক মুহূর্তের জন্য থমকে গেল। সে তৎক্ষণাৎ তার নিরাপত্তা প্রধানকে ভেতরে ডাকল এবং সেই সব অপরাধীদের হেফাজতে নেওয়ার কঠোর নির্দেশ দিল, যারা একজন নিঃস্বার্থ সমাজসেবককে হেনস্থা করার সাহস করেছে। স্থানীয় নেতাদের জ্ঞান হারিয়ে যাওয়ার দশা হল যখন তারা জানতে পারল যে তারা যে নারীকে সাধারণ মনে করছিল তিনি রাজ্যের অন্যতম শক্তিশালী মন্ত্রী শ্রাবণী সিনহা। তাদের সব দম্ভ আর ভুয়ো প্রতিপত্তি এক মুহূর্তেই ধুলোয় মিশে গেল এবং তারা ক্ষমার জন্য কাকুতি মিনতি করতে লাগল। শ্রাবণী জেলা ম্যাজিস্ট্রেটকে ফোন করল এবং নির্দেশ দিল যে অভিজিতের এই সংস্থাকে তৎক্ষণাৎ সরকারি সুরক্ষা দেওয়া হোক এবং একে একটি মডেল শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য বাজেট বরাদ্দ করা হোক। সে এটিও নিশ্চিত করল যে গ্রামের উন্নয়নের জন্য রাস্তা আর জলের সুব্যবস্থা করা হোক, যাতে এখানকার বাচ্চাদের পড়াশোনার জন্য বাইরে ছুটতে না হয়। অভিজিৎ এটি দেখে খুব আবেগপ্রবণ হয়ে পড়ল, কারণ যে লড়াই সে একা লড়ছিল তাতে এখন সে এমন এক মজবুত সাথী পেয়ে গেছে যে কিনা ন্যায়ের মূর্ত প্রতীক। শ্রাবণী ওয়াদা করল যে সে সেই প্রতিটি ব্যক্তির ঢাল হবে যে সমাজের মঙ্গলের জন্য নিজের জীবন উৎসর্গ করার সাহস আর উদ্যম রাখে।
বিকেলের চায়ের আড্ডায় শ্রাবণী আর অভিজিৎ সেই পুরনো দিনগুলোর স্মৃতিচারণ করল, যখন অভাবের মাঝেও আশা বেঁচে ছিল আর স্বপ্নের মধ্যে এক অন্যরকম মাধুর্য ছিল। শ্রাবণী জানাল কিভাবে সে স্টেশন মাস্টার সুব্রতকে শাস্তি দিয়ে এসেছে এবং কিভাবে সে রেলওয়ের ব্যবস্থায় উন্নতির জন্য বড় আর বিপ্লবী পদক্ষেপ নিতে শুরু করেছে। অভিজিৎ তার কথাগুলো খুব মন দিয়ে শুনল এবং তাকে পরামর্শ দিল যে ক্ষমতার শিখরে পৌঁছেও যেন সে তার বিনম্রতা আর দরিদ্রদের প্রতি তার সংবেদনশীলতা সবসময় বজায় রাখে। শ্রাবণী মাথা নিচু করে তার প্রতিটি পরামর্শ একজন গুরুর আদেশের মতো গ্রহণ করল এবং তাকে নিজের জীবনের পথপ্রদর্শক হিসেবে মেনে নিল। সে ঠিক করল যে সে এই গ্রামটিকে দত্তক নেবে এবং একে একটি এমন আদর্শ স্থান হিসেবে গড়ে তুলবে যেখানে শিক্ষা আর স্বাস্থ্যের সুবিধা প্রতিটি দরিদ্র শিশুর নাগালের মধ্যে থাকবে এবং কেউ ক্ষুধার্ত থাকবে না। সে অভিজিৎকে অনুরোধ করল যেন সে এই পুরো প্রজেক্টের প্রধান উপদেষ্টা হয়, যাতে তার দক্ষতা আর অভিজ্ঞতার সুফল পুরো ব্যবস্থাটি একটি সঠিক দিকে পায়। অভিজিৎ প্রথমে কিছুটা ইতস্তত করল, কিন্তু শ্রাবণীর চোখে লুকিয়ে থাকা সেই পুরনো প্রতিশ্রুতি আর তার সততা দেখে সে না করতে পারল না এবং সে নিজের সম্মতি দিয়ে দিল। গ্রামের মানুষের জন্য এটি ছিল এক সোনালী যুগের সূচনা, যা তারা কখনো স্বপ্নেও কল্পনা করেনি, এবং তারা সবাই খুব খুশি ছিল। যখন শ্রাবণী সেখান থেকে ফিরে যেতে লাগল, তখন সে অনুভব করল যে তার 10 বছরের এই যাত্রা আজ সত্যিই নিজের সবচেয়ে সুন্দর পর্যায়ে পৌঁছেছে, যেখানে অতীতের যন্ত্রণা শেষ হয়ে গেছে। সে সেই বাচ্চাদের দিকে তাকাল যারা এখন কোনো ভয় ছাড়াই হাসছে, এবং তার মনে হল যে তার সব পরিশ্রম আর সব সংগ্রাম আজ পুরোপুরি সফল ও সার্থক হয়েছে। সে নিজের গাড়িতে বসার আগে আরও একবার সেই বটগাছটিকে দেখল, যা তার আর অভিজিতের এই ঐতিহাসিক পুনর্মিলনকে নিজের ঘন ছায়ায় খুব সুন্দরভাবে আগলে রেখেছিল। তার মন এখন পুরোপুরি শান্ত ছিল এবং তার চোখে ভবিষ্যতের জন্য এক নতুন আর অত্যন্ত স্পষ্ট উজ্জ্বলতা দেখা যাচ্ছিল। গাড়ি চলতে শুরু করার সাথে সাথে শ্রাবণী অভিজিৎকে হাত নেড়ে বিদায় জানাল এবং অনুভব করল যে এই বিদায় আগের বিদায়ের মতো যন্ত্রণাদায়ক ছিল না, কারণ এখন তারা একই মিশনে একসাথে ছিল। সে তার নোটবুকটি আবারও নিজের টেবিলে রাখল এবং তাতে একটি নতুন পাতা যোগ করার সিদ্ধান্ত নিল, যেখানে সাফল্যের গল্পের পাশাপাশি কৃতজ্ঞতারও এক গভীর উল্লেখ থাকবে। তার নিরাপত্তা কর্মীরা দেখল যে আজ তাদের মন্ত্রীর মুখে এমন এক তৃপ্তি ছিল যা তারা আগে কখনো দেখেনি, আর যা কোনো বড় জয়ের চেয়েও উপরে ছিল। রাজধানীর দিকে যাওয়ার পথে রাস্তার সবুজ শ্যামলিমা তাকে বলছিল যে যেখানে ন্যায় আর করুণার সঙ্গম হয় সেখানে সমৃদ্ধি আপনা আপনি চলে আসে। এবার শ্রাবণীর পরবর্তী লক্ষ্য ছিল সেই বড় মাছগুলোকে ধরা, যারা সদর দপ্তরে বসে দুর্নীতির জাল বুনছে এবং যাদের সুব্রত তার বয়ানে পুরোপুরি উন্মোচিত করে দিয়েছে। সে জানত যে এই লড়াই এখনও শেষ হয়নি, বরং এটি তো এখন নিজের সবচেয়ে কঠিন আর সবচেয়ে নির্ণায়ক মোড়ে পৌঁছাতে চলেছে, যেখানে ঝুঁকি আরও অনেক বড় হবে। তার কাছে এখন অভিজিতের মানসিক সমর্থন আর কোটি কোটি মানুষের দোয়া ছিল, যা তাকে প্রতিটি বিপদের সাথে লড়তে আর প্রতিটি বাধা পার করতে অটুট শক্তি যোগাচ্ছিল। সে এক এমন ঝড় হয়ে ফিরতে যাচ্ছিল যা ব্যবস্থার প্রতিটি পুরনো আর পচা গাছকে উপড়ে ফেলার জন্য পুরোপুরি তৈরি ছিল। রাতের অন্ধকারে যখন সে তার গন্তব্যে পৌঁছাল, তখন সে অনুভব করল যে আজকের রাত তাকে সেই প্রশান্তি দেবে যা সে গত 10 বছরে কখনো অনুভব করেনি। সে তার মায়ের ছবির সামনে মাথা নত করল এবং বলল যে তাদের গয়নার রিং আজ কিছুটা হলেও শোধ হয়েছে, কারণ সে এখন অন্যের জীবন গড়ার যোগ্য হতে পেরেছে। সে জানলা দিয়ে চাঁদের দিকে তাকাল, যা ছিল তার সাফল্যের সাক্ষী, এবং সে মনে মনে নিজের কাছে ওয়াদা করল যে সে কখনো নিজের পথ থেকে বিচ্যুত হবে না। শ্রাবণী এখন কেবল একজন ব্যক্তি নয়, বরং একটি আদর্শে পরিণত হয়েছে, যা আগামী অনেক প্রজন্মকে ন্যায় আর সাহসের পথে চলার নিরন্তর প্রেরণা যোগাতে থাকবে। রাজধানীর প্রধান প্রশাসনিক সদর দপ্তরে আজ এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল, কারণ দুর্নীতির তদন্তের আজ এখন বড় কর্মচারীদের দরজা পর্যন্ত পৌঁছতে চলেছিল। শ্রাবণী সিনহার প্রত্যাবর্তন পুরো বিভাগে এক চরম শোরগোল সৃষ্টি করেছিল এবং সেই সব লোকেদের ঘুম হারাম করে দিয়েছিল যারা বছরের পর বছর ধরে জনগণের রক্ত জল করা উপার্জনকে উইপোকার মতো চিবিয়ে খাচ্ছিল। ফাইলের ধুলো ঝাড়া হচ্ছিল, আর গত 10 বছরের গোপন লেনদেনের রেকর্ড মোছার ব্যর্থ চেষ্টা প্রতিটি সেই গোপন কোণে হচ্ছিল যেখানে অসাধুতার অন্ধকার কায়েম ছিল।
শ্রাবণী তার আলিশান অফিসে বসে সেই সব তথ্য প্রমাণ যাচাই করছিল যা সে স্টেশন মাস্টার সুব্রতের বয়ান আর অভিজিতের গ্রাম থেকে খুব সূক্ষ্মভাবে সংগ্রহ করেছিল। তার মুখে এক এমন কঠোরতা ছিল যা কেবল ন্যায়ের বেদিতে দাঁড়িয়ে থাকা এক নিরপেক্ষ যোদ্ধারই হতে পারে, যে কিনা নিজে অন্যায়ের বিষ খুব কাছ থেকে এবং যন্ত্রণাদায়কভাবে পান করেছে। সে জানত যে তার সামনে যে শত্রু রয়েছে সে কেবল একজন ব্যক্তি নয়, বরং একটি পুরো দুর্নীতিবাদ চক্র, যার শিকড় অনেক গভীরে আর অনেক বিপজ্জনকভাবে ক্ষমতার মধ্যে ছড়িয়ে আছে। সে ফাইলগুলো টেবিলের ওপর আছাড় দিয়ে অনুভব করল যে কেবল সুব্রতের মতো ছোট ঘুঁটিদের সাজা দিলে রেলওয়ের পুরোপুরি পরিচ্ছন্নতা হবে না, বরং সেই বড় দাবাড়ু খেলোয়াড়কে মাত দিতে হবে যে পর্দার আড়াল থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছে। সে নিজের চেয়ার থেকে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়াল, যেখান থেকে তার সেই কঠিন পথচলার কথা মনে পড়ছিল যা তাকে আজ এই উচ্চ পদ আর বড় দায়িত্বের যোগ্য করে তুলেছে। তার সংকল্প এখন পাথরের রেখা হয়ে দাঁড়িয়েছিল, যা পৃথিবীর কোনো শক্তি বা প্রলোভন কখনো টলাতে পারবে না। ঠিক তখনই বিভাগের ঊর্ধ্বতন সচিব মিস্টার খান্না ঘরে প্রবেশ করলেন, যার মুখে এক কৃত্রিম হাসি ছিল আর যার চোখে শ্রাবণীর প্রতি এক গভীর ঘৃণা আর তুচ্ছতাচ্ছিল্য লুকিয়েছিল। খান্না বছরের পর বছর ধরে এই দুর্নীতির সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছিলেন এবং তার নিজের রাজনৈতিক প্রতিপত্তির ওপর এতটাই অটুট বিশ্বাস ছিল যে তিনি আইনকে নিজের পকেটের পুতুল মনে করতেন। তিনি শ্রাবণীকে শান্ত থাকতে আর তদন্তের গতি কমিয়ে দিতে পরামর্শ দিলেন, যাতে বাইরে বিভাগের ভাবমূর্তি নষ্ট না হয় এবং বিষয়টি চাপা পড়ে যায়। শ্রাবণী খান্নার কথাগুলো খুব ধৈর্য ধরে শুনল, কিন্তু তার চোখে জ্বলতে থাকা ন্যায়ের শিখা খান্নার ভেতরে এক অজানা ভয় আর চরম অস্বস্তি তৈরি করতে শুরু করেছিল। সে খুব শান্ত স্বরে খান্নাকে সেই সব আর্থিক অনিয়মের কথা বলল যা সরাসরি তার স্বাক্ষরের সাথে যুক্ত ছিল এবং যার প্রমাণ এখন জনসমক্ষে আসার জন্যে তৈরি। খান্নার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তার সেই কৃত্রিম হাসি এক মুহূর্তেই মিলিয়ে গেল, কারণ তিনি নিজের ক্ষমতার মহল এখন বালির মতো ভেঙে পড়তে দেখছিলেন। শ্রাবণী স্পষ্ট করল যে তার এই লড়াইয়ে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই, বরং এটি সেই সাধারণ নাগরিকের অধিকারের লড়াই যাকে ব্যবস্থা সবসময় খুব নির্মমভাবে পিষে দিয়েছে। সে খান্নাকে মনে করিয়ে দিল যে কিভাবে তাদের দ্বারা অনুমোদিত নিম্নমানের নির্মাণ কাজের কারণে অনেক সাধারণ রেলযাত্রী নিজেদের প্রাণ হারিয়েছেন এবং কত পরিবার আজও বিচারের পথ চেয়ে বসে আছে। তার কণ্ঠস্বরে এমন এক আকর্ষণ এবং শক্তি ছিল যা ঘরের পরিবেশকে পুরোপুরি ন্যায়পূর্ণ এবং গম্ভীর করে তুলেছিল, যা কোনো ব্যক্তি এড়াতে পারত না। খান্না নিজের শেষ চাল চেলে শ্রাবণীকে হুমকি দিল যে যদি সে এই তদন্ত চালিয়ে যায় তবে তার ক্যারিয়ার এবং তার জীবনে গুরুতর বিপদ হতে পারে, কারণ সে খুব শক্তিশালী লোকেদের সাথে লড়াই করছে। শ্রাবণী মুচকি হেসে বলল যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাকে কোনো ধরনের হুমকি দিয়ে ভয় দেখানো অসম্ভব এবং সে নিজের কাজ শেষ পর্যন্ত পুরো সততার সাথে করবে। সে খান্নাকে তৎক্ষণাৎ বরখাস্ত করার আদেশ জারি করল এবং পুলিশকে তার পদের অপব্যবহারের অভিযোগে তাকে হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়ে সবাইকে চমকে দিল। প্রশাসনিক সদর দপ্তরে এই খবর জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়ল যে একজন জুনিয়র মন্ত্রী এত বড় এবং প্রভাবশালী আধিকারিককে গ্রেপ্তার করানোর দুঃসাহস করেছে যা কেউ ভাবতেও পারত না। সৎ অধিকারিকদের মধ্যে এক নতুন শক্তির সঞ্চার হল এবং তারা নিজেদের চাপা পড়া ফাইলগুলো নিয়ে শ্রাবণীর কাছে আসতে লাগল, যাতে তারাও এই পরিচ্ছন্নতা অভিযানে নিজেদের বহুমূল্য অবদান রাখতে পারে। শ্রাবণী একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করল, যাকে কেবল দুর্নীতির মামলাগুলো সমাধান করার এবং দোষীদের শাস্তি দেওয়ার পুরো দায়িত্ব খুব নিরপেক্ষতার সাথে দেওয়া হয়েছিল। এই সময়ে শ্রাবণীকে ক্রমাগত অজানা নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছিল এবং তার বাড়ির নজরদারি করা হচ্ছিল, কিন্তু সে নিজের সুরক্ষার পরোয়া না করে নিজের পুরো মনোযোগ ফাইলগুলোর ওপর কেন্দ্রীভূত রাখল। সে অনুভব করল যে আসল শক্তি অস্ত্র বা টাকার মধ্যে থাকে না, বরং সেই অটুট সত্যের মধ্যে থাকে যাকে দাবিয়ে রাখা তো সহজ, কিন্তু তাকে পুরোপুরি মুছে ফেলা অসম্ভব। তার এই দৃঢ়তা দেশের জনতার মাঝে তাকে একটি নতুন পরিচয় দিল এবং লোকেরা তাকে ন্যায়ের মশাল বলে ডাকতে শুরু করল, যা তার জন্য খুব গর্বের বিষয় ছিল। শ্রাবণী একটি প্রেস কনফারেন্স ডাকল, যেখানে সে সেই সব বড় নামগুলো ফাঁস করল যারা রেলওয়ের টেন্ডারে কারচুপি করছিল এবং জনগণের টাকাকে নিজের ব্যক্তিগত সম্পত্তির মতো খুব নির্লজ্জভাবে লুটছিল। সে প্রমাণের সাথে এটা প্রমাণ করল যে কিভাবে একটি সুসংগঠিত উপায়ে পুরো সিস্টেমটিকে ভেতর থেকে ফাঁপা করে দেওয়া হচ্ছিল, যাতে কিছু নির্বাচিত লোক নিজেদের সিন্দুক ভরতে পারে এবং মজা করতে পারে।
মিডিয়ার ক্যামেরার সামনে শ্রাবণীর সেই নির্ভীক চেহারা দেখে পুরো দেশ অনুভব করল যে এখন সত্যি দেশের প্রশাসনিক ব্যবস্থায় একটি নতুন এবং সত্যি সকাল আসতে চলেছে। বিরোধী দল এবং দুর্নীতিতে লিপ্ত অন্য নেতারা শ্রাবণীর বিরুদ্ধে সংসদে হাঙ্গামা করার চেষ্টা করল, কিন্তু তার কাছে থাকা শক্ত প্রমাণগুলো তাদের মুখ পুরোপুরি বন্ধ করে দিল এবং তাদের পিছিয়ে আসতে বাধ্য করল। শ্রাবণী দেখালো যে কিভাবে একজন একাকী মহিলা যদি জেদ ধরে তবে সে হিমালয়ের মতো বড় বাধাও পার করতে পারে এবং সমাজে একটি বড় এবং ইতিবাচক পরিবর্তন আনার পুরো ক্ষমতা রাখে। সে প্রতিটি অভিযোগের জবাব খুব যৌক্তিক এবং প্রশাসনিক দক্ষতার সাথে দিল, যার ফলে তার বুদ্ধিমত্তার কাছে পুরো দুনিয়া খুব সম্মানের সাথে মাথা নত করেছিল। এই বড় অভিযানের মাঝে শ্রাবণী প্রায়ই অভিজিৎকে ফোন করত এবং তার কাছ থেকে দিক নির্দেশনা নিত, কারণ অভিজিতের ব্যবহারিক চিন্তাভাবনা তাকে মাটির সাথে জুড়ে থাকতে খুব সাহায্য করত এবং তাকে অনুপ্রাণিত করত। অভিজিৎ তাকে বলত যে সফলতার আলোয় কখনো সেই লোকেদের ভুলে যাওয়া উচিত নয় যাদের সেবার জন্য সে এই শপথ নিয়েছিল এবং যাদের জন্য সে আজ এই বড় পদে বসেছিল। শ্রাবণী অভিজিতের প্রতিটি কথা নিজের হৃদয়ে সযত্নে রেখেছিল এবং সেটাই তার সবচেয়ে বড় শক্তি ছিল, যা তাকে প্রতিটি কঠিন সময় সঠিক রাস্তা খুব স্পষ্টতার সাথে দেখাত। আগামী কয়েক সপ্তাহে শ্রাবণী বিভাগের ভেতরে এমন একটি স্বয়ংক্রিয় সিস্টেম চালু করল যেখানে দুর্নীতির অবকাশ প্রায় শেষ হয়ে গেল এবং স্বচ্ছতাকেই একমাত্র মানদণ্ড বানিয়ে দেওয়া হল, যাতে কোনো কারচুপি না হয়। সে সেই তরুণদের সুযোগ দিল যারা দেশের সেবা করতে চাইত এবং যাদের কাছে আধুনিক চিন্তাভাবনা ও প্রযুক্তিগত দক্ষতার কোনো অভাব ছিল না, যাতে বিভাগকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যায়। তার এই প্রচেষ্টাগুলো রেলওয়ের কাজের ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিল এবং যাত্রীদের পাওয়া সুবিধাগুলোতে একটি খুব চমৎকার উন্নতি খুব কম সময় দেখতে পাওয়া গেল। এক সন্ধ্যায় যখন শ্রাবণী নিজের কার্যালয় থেকে বেরোচ্ছিল, তখন সে দেখল যে সেই বুড়ো কুলি, যাকে সে স্টেশনে সম্মান জানিয়েছিল, নিজের নাতির সাথে তার সাথে দেখা করার জন্য সেখানে দিল্লিতে এসেছিল। সে শ্রাবণীর গুণগান গাইছিল এবং প্রতিটি গরিব মা নিজের মেয়েকে শ্রাবণীর মতো নির্ভীক এবং শক্তিশালী আধিকারিক হতে দেখতে চাইছিল। শ্রাবণীর চোখে খুশির জল চলে এলো, কারণ তার জন্য এই দোয়া যে কোনো রাজনৈতিক পদ বা বড় পুরস্কারের চেয়ে অনেক বেশি মূল্যবান এবং অনেক বেশি শান্তি দেওয়ার মতো ছিল। সে অনুভব করল যে তার লড়াই কেবল ব্যবস্থাকে শোধরানোর ছিল না, বরং এটা সেই কোটি কোটি পিছিয়ে পড়া মানুষের আত্মসম্মানকে ফিরিয়ে দেওয়ার ছিল, যারা প্রায়ই ব্যবস্থার অবহেলার শিকার হয়ে মারা যায়। সে সিদ্ধান্ত নিল যে সে এবার সেই সব ক্ষেত্রে উন্নতি আনবে যেখানে সাধারণ মানুষকে সরকারি ব্যবস্থার সাথে লড়াই করতে হয় এবং যেখানে দুর্নীতির শিকড় অনেক গভীর পর্যন্ত ছড়িয়ে আছে এবং সমাজকে অসুস্থ করে তুলছে। তার লক্ষ্য এখন অনেক বড় ছিল এবং তার কাছে সেটা পূরণ করার সেই সাহসও ছিল, যা কেবল খুব বিরল এবং মহান লোকেদের মধ্যেই পাওয়া যায়। শ্রাবণীর এই পদক্ষেপে অনুপ্রাণিত হয়ে দেশের অন্যান্য রাজ্যের মন্ত্রীরাও নিজেদের বিভাগে পরিচ্ছন্ন শুরু করে দিল, যার ফলে পুরো দেশে একটি নতুন প্রশাসনিক যুগের ভিত্তি খুব মজবুতভাবে রাখা হতে লাগল। সে প্রমাণ করে দিল যে ক্ষমতার সঠিক ব্যবহার সমাজের কল্যাণের জন্য করা উচিত, নিজের স্বার্থ পূরণের জন্য নয়, যা প্রায়ই বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। তার খ্যাতি এখন আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছিল এবং সারা বিশ্বের বিশেষজ্ঞরা তার দ্বারা করা সংস্কারগুলো অধ্যয়ন করার জন্য ভারতে আসার ইচ্ছা প্রকাশ করছিল। একদিন শ্রাবণীর কাছে রাষ্ট্রপতি ভবন থেকে ডাক এলো, যেখানে তাকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানগুলোর মধ্যে একটির জন্য মনোনীত হওয়ার আনুষ্ঠানিক খবর দেওয়া হলো, যা তার সেবার একটি খুব বড় সম্মান ছিল। শ্রাবণী এই খবরটিকে খুব বিনম্রতার সাথে স্বীকার করল এবং বলল যে তার সবচেয়ে বড় সম্মান হল সেই হাসি যা সে একজন গরিব যাত্রীর মুখে আনতে পেরেছে এবং যাকে সে সবসময় বজায় রাখতে চায়। সে এই সম্মান সেই সব সৎ আধিকারিকদের উৎসর্গ করল যারা নিজেদের প্রাণের পরোয়া না করে দেশের উন্নয়নের জন্য দিনরাত এক করছিল এবং নিঃস্বার্থভাবে লেগেছিল। এরই মাঝে খান্না এবং তার সহযোগীদের বিরুদ্ধে চলা মামলাগুলোতে নতুন এবং চমকে দেওয়ার মতো খবর ফাঁস হচ্ছিল, যার ফলে তাদের শাস্তি এখন একদম নিশ্চিত লাগছিল এবং তাদের জন্য এখন আর কোনো রাস্তাই বেঁচে ছিল না। শ্রাবণী এটা নিশ্চিত করল যে তদন্তের প্রক্রিয়ায় কোনো খামতি না থাকে,
যাতে অপরাধী আইনের হাত থেকে বেঁচে বাইরে না বেরোতে পারে এবং সমাজ একটি কড়া বার্তা পায়। সে নিজেই সাক্ষীদের সুরক্ষার নজরদারি করল এবং আদালতে চলা কার্যক্রমের ওপরও নিজের কড়া নজর বজায় রাখল, যাতে ন্যায়ের জয় পুরোপুরিভাবে এবং খুব স্বচ্ছ উপায়ে নিশ্চিত হতে পারে। অধ্যায়ের শেষে শ্রাবণী তার ছোটবেলার সেই ছেঁড়া কুর্তাটিকে দেখছিল, যাকে সে এখনও পর্যন্ত নিজের আলমারিতে খুব যত্ন করে রেখেছিল, যাতে সেটা তাকে নিজের দারিদ্র্য এবং নিজের সংগ্রামের কথা ক্রমাগত মনে করাতে থাকে। সে অনুভব করল যে সেই কুর্তাটি এখন কেবল একটি কাপড় নয়, বরং তার গৌরবময় ইতিহাসের একটি অংশ, যা তাকে আজ এই জায়গায় পৌঁছানোর জন্য প্রতি মুহূর্তে খুব অনুপ্রাণিত করেছে। সে জানত যে আগত সময় আরও বড় চ্যালেঞ্জে ভরা হবে, কিন্তু এখন সে যে কোনো ঝড়ের মোকাবিলা করার জন্য মানসিকভাবে পুরোপুরি সক্ষম এবং প্রস্তুত ছিল। সে নিজের টেবিলে রাখা ভারতের মানচিত্রের দিকে তাকাল এবং অনুভব করল যে তাকে এখনও অনেক রেল লাইন পাততে হবে এবং অনেক হৃদয়কে একে অপরের সাথে জোড়ার এই মহান এবং পবিত্র কাজটি ক্রমাগত চালিয়ে যেতে হবে। তার চোখে এখন একটি নতুন ভারতের স্বপ্ন ছিল, যেখানে ন্যায়, সমতা এবং সততার শাসন থাকবে, এবং যেখানে কোনো শ্রাবণীকে কখনো স্টেশনে অপমানিত হতে না হয়। সে এমন একটি সকালের সন্ধানে ছিল, যেখানে সূর্যের প্রথম কিরণ প্রতিটি ঘরে সুখ ও আত্মসম্মানের বার্তা নিয়ে আসবে এবং সবাইকে একটি নতুন জীবন ও নতুন দিক খুব সুন্দরভাবে দিতে পারবে। শ্রাবণী আজ সকালে খুব তাড়াতাড়ি উঠে গিয়েছিল এবং তার মনে শান্তির এক অদ্ভুত অনুভূতি ছিল, যা গত 10 বছরের ক্লান্তি এক পলকে মুছে দিচ্ছিল। সেই নিজের ঘরের জানলা দিয়ে সেই উদীয়মান সূর্যকে দেখল, যার সোনালি কিরণ এক নতুন ভারতের বার্তা দিচ্ছিল, যেখানে ন্যায় এবং সত্যের শাসন হওয়া এখন নিশ্চিত ছিল। আজ সেই আধুনিক রেলওয়ে স্টেশনের উদ্বোধন হতে চলেছিল, যার স্বপ্ন সে সেই অপমানজনক রাতের পর নিজের বন্ধ চোখে খুব আকুলভাবে লালন করেছিল। তার মুখে এমন এক উজ্জ্বলতা ছিল, যা কেবল সেই সব মানুষের কাছেই থাকে যারা নিজেদের সংগ্রামকে নিজেদের সবথেকে বড় সাফল্যে বদলে দিয়েছে। পুরনো এবং জীর্ণ স্টেশন এখন একটি ভব্য এবং প্রযুক্তিগতভাবে উন্নত ইমারতে বদলে গিয়েছিল, যেখানে প্রতিটি যাত্রীর সুরক্ষা এবং সম্মানের পুরো খেয়াল খুব সূক্ষ্মভাবে রাখা হয়েছিল। প্ল্যাটফর্ম নম্বর 2, যেখানে শ্রাবণী কখনো অসহায়ভাবে পড়ে গিয়েছিল, এখন সেখানে একটি সুন্দর স্মারক এবং একটি বিশাল পাবলিক লাইব্রেরি তৈরি করা হয়েছিল, যাতে গরিব ছাত্ররা সেখানে বসে পড়াশোনা করতে পারে। দুর্নীতির সেই কালো দাগগুলোকে পুরোপুরি পরিষ্কার করে সেখানে সততার নতুন উজ্জ্বলতা ছড়িয়ে দেওয়া হয়েছিল, যা পুরো এলাকার সামাজিক ও অর্থনৈতিক চিত্রকে পুরোপুরি বদলে দিয়েছিল। স্টেশনের দেওয়ালে এখন অপমানের নয়, বরং প্রেরণা এবং সাহসের স্লোগান লেখা ছিল, যা সবাইকে প্রভাবিত করছিল। অভিজিৎ সেই ভিড়ের মাঝে দাঁড়িয়েছিল, যারা নিজেদের নতুন স্টেশনের ভব্যতা দেখার জন্য খুব উৎসাহের সাথে সেখানে জমা হয়েছিল, এবং তার চোখে এক গভীর সন্তোষ ঝিলিক দিচ্ছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে সামান্য স্ফুলিঙ্গকে সে 10 বছর আগে এক সাধারণ স্টেশনে দেখেছিল, তা আজ এমন এক মশাল হয়ে উঠেছে যা পুরো দেশকে রাস্তা দেখাচ্ছে। সে নিজের সাধারণ ধুতি আর কুর্তা ঠিক করল এবং নিজের পুরনো নোটবুকটি নিজের পকেটে অনুভব করল, যা এখন কেবল স্মৃতির স্তূপ নয়, বরং এক গৌরবময় ইতিহাসের সাক্ষী ছিল। সে চুপচাপ এক কোণায় দাঁড়িয়ে নিজের শিষ্যার এই অভূতপূর্ব জয়কে নিজের সজল চোখে খুব গর্বের সাথে দেখছিল। যখন শ্রাবণীর কনভয় স্টেশনের চত্বরে প্রবেশ করল, তখন নিরাপত্তারক্ষীদের কড়া ঘেরাটোপ সত্ত্বেও জনতার উৎসাহ আকাশচুম্বী ছিল এবং প্রত্যেকে নিজের প্রিয় মন্ত্রীর এক ঝলক পাওয়ার জন্য ব্যাকুল ছিল। শ্রাবণী নিজের অফিসিয়াল গাড়ি থেকে নামল এবং সে সবার আগে সেই মাটি স্পর্শ করে প্রণাম করল, যেখানে তাকে কখনো অপমানিত করা হয়েছিল, কারণ সেই মাটি তার আসল শক্তির উৎস এবং তার পরিচয় ছিল। সে মঞ্চের দিকে এগোতে এগোতে সেই সব পুরনো মুখগুলোকে দেখল, যারা এখন সম্মানের সাথে তার সামনে নত হয়েছিল এবং যাদের মধ্যে এখন আর কোনো পুরনো অহংকার অবশিষ্ট ছিল না। তার মহিমান্বিত চালচলন এবং তার মুখের কোমলতা সেখানে উপস্থিত প্রতিটি ব্যক্তিকে নিজের দিকে আকৃষ্ট করল এবং তাদের মন্ত্রমুগ্ধ করে দিল। অনুষ্ঠানের সময় শ্রাবণী এক খুব প্রভাবশালী ভাষণ দিল, যেখানে সে নিজের পুরো যাত্রার বিবরণ ভাগ নিল এবং জানাল যে কিভাবে এক অচেনা মানুষের সাহায্য তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেশের সেবার যোগ্য করে তুলেছে।
সে বলল যে ক্ষমতা ততক্ষণ পর্যন্ত অর্থহীন যতক্ষণ না তা কোনো গরিবের চোখের জল মোছাতে এবং তাদের এক উন্নত ভবিষ্যৎ দেওয়ার জন্য পুরো সততার সাথে ব্যবহার করা হচ্ছে। তার কণ্ঠে এমন এক সত্য ছিল যা সেখানে উপস্থিত হাজার হাজার মানুষের হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে গেল এবং তাদের চোখে খুশি ও গর্বের জল এনে দিল। সে বিশেষভাবে মেয়েদের শিক্ষিত হওয়ার এবং নিজেদের অধিকারের জন্য লড়াই করার জন্য খুব তেজস্বী ভাষায় অনুপ্রাণিত করল। ভাষণের শেষে শ্রাবণী এক চমকপ্রদ ঘোষণা করল এবং অভিজিৎকে মঞ্চে ডাকল, যাতে পুরো দুনিয়া সেই নাম না জানা নায়ককে দেখতে পায় যে এই পুরো গল্পের ভিত্তি খুব নিঃস্বাস্থ্যভাবে গড়েছিল। অভিজিৎ সংকোচের সাথে মঞ্চে এলো, কিন্তু যখন শ্রাবণী তার পা ছুঁয়ে প্রণাম করল তখন পুরো পরিবেশ করতালিতে মুখরিত হয়ে উঠল এবং সেখানে উপস্থিত প্রতিটি ব্যক্তি আবেগপ্রবণ হয়ে পড়ল। সে অভিজিৎকে রাষ্ট্র গঠনের আসল কারিগর হিসাবে ঘোষণা করল এবং তাকে স্টেশনের লাইব্রেরির প্রধান সংরক্ষক নিযুক্ত করল, যাতে সে তার জ্ঞানের আলো দিয়ে আরও অনেক শ্রাবণীকে গড়ে তুলতে পারে। এই দৃশ্য কেবল একটি সম্মান অনুষ্ঠান ছিল না, বরং এটি কৃতজ্ঞতা এবং মানবিক মূল্যবোধের সবথেকে বড় জয়ের এক চাক্ষুষ প্রমাণ ছিল। সুব্রত, যে এখন জেলের শিকের পেছনে নিজের কর্মের সাজা ভোগ করছিল, সে এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার টিভিতে দেখল এবং তার চোখে প্রথমবার অনুতাপের গভীর জল এলো। সে অনুভব করল যে ক্ষমতার অপব্যবহার কেবল বিনাশের দিকে নিয়ে যায়, যেখানে সেবা এবং করুণার পথ মানুষকে অমর করে দেয় এবং সমাজে তাকে সম্মান এনে দেয়। তার সেই পুরনো দম্ভ এবং তার সেই মিথ্যে অহংকার এখন পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল এবং সে নিজের সেই একটি ভুলের মাসুল নিজের পুরো জীবনের বিনিময়ে খুব যন্ত্রণাদায়কভাবে দিচ্ছিল। ন্যায়ের এই চক্র এখন পুরোপুরি ঘুরে গিয়েছিল এবং সে নিজের কাজ খুব সঠিক এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করেছিল। স্টেশন উদ্বোধনের পর শ্রাবণী সেই সব পুরনো কর্মচারীদের সাথে দেখা করল যারা কখনো তার সাথে দুর্ব্যবহার করেছিল, কিন্তু সে তাদের কারোর প্রতি কোনো বিদ্বেষ বা প্রতিশোধের ভাবনা দেখাল না। সে তাদের বোঝালো যে তাদের কাজ কেবল টিকিট কাটা বা ট্রেন চালানো নয়, বরং যাত্রীদের সম্মান রক্ষা করা, কারণ তারাই বিভাগের আসল মুখ এবং তার মেরুদণ্ড। তার এই উদারতা সেই সব কর্মচারীদের মন বদলে দিল এবং তারা নিজেদের ভুলের জন্য জনসম্মুখে ক্ষমা চাইল এবং ভবিষ্যতে সততার সাথে কাজ করার শপথ নিল। শ্রাবণী প্রমাণ করে দিল যে মহানতা ক্ষমায় থাকে, সাজা দেওয়ায় নয়, এবং সে এক নতুন কাজের সংস্কৃতির খুব মজবুত ভিত্তি স্থাপন করল। সন্ধ্যার সময় যখন ভিড় কমে গেল, তখন শ্রাবণী আর অভিজিৎ একা সেই বেঞ্চে বসল যেখানে 10 বছর আগে তাদের সেই ঐতিহাসিক এবং জীবন বদলে দেওয়া প্রথম সাক্ষাৎ হয়েছিল, যা আজও সতেজ ছিল। তারা অনুভব করল যে সময় কত বলবান হয় এবং কিভাবে একটি ছোট্ট সঠিক সিদ্ধান্ত পুরো দুনিয়াকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে এবং মানুষকে তার গন্তব্যে পৌঁছে দিতে পারে। অভিজিৎ মুচকি হেসে বলল যে তার শ্রাবণীর ওপর সবসময় ভরসা ছিল, কিন্তু সে এটা জানত না যে সে এত তাড়াতাড়ি পুরো দেশের ভাগ্য আর তার চিত্র বদলে দেবে। শ্রাবণী কেবল তার হাত ধরল এবং নিজের চোখ দিয়ে সেই সব কিছু বলে দিল যা শব্দ কখনো বলতে পারে না আর যা কেবল হৃদয় বুঝতে পারে। শ্রাবণী অভিজিৎকে জানাল যে সে পুরো দেশের সব রেলওয়ে স্টেশনে এক নতুন সুরক্ষা প্রোটোকল চালু করেছে, যাতে কোনো গরিব যাত্রী কখনো অসুরক্ষিত অনুভব না করে এবং সে ন্যায় পায়। সে এক বিশেষ ফান্ডের প্রতিষ্ঠা করেছে যা সেই সব প্রতিভাবান কিন্তু গরিব ছাত্রদের সাহায্য করবে যারা প্রশাসনিক সেবায় যেতে চায় কিন্তু তাদের কাছে পর্যাপ্ত আর্থিক সম্পদ এবং সঠিক দিক নির্দেশনা নেই। অভিজিৎ এটা শুনে খুব প্রভাবিত হল এবং সে বলল যে এখন সে শান্তিতে ঘুমাতে পারবে, কারণ সে দেখেছে যে ন্যায়ের মশাল এখন খুব সুরক্ষিত এবং খুব সক্ষম হাতে পৌঁছে গেছে। দুজনেই অনুভব করল যে তাদের এই মিলন কেবল সংযোগ ছিল না, বরং এটি ঈশ্বরের এক খুব সূক্ষ্ম এবং খুব বড় পরিকল্পনার একটি অংশ ছিল। পরের দিন শ্রাবণীকে রাজধানীতে ফিরে যেতে হয়েছিল, যেখানে তাকে দেশের নতুন পরিকাঠামোর বড় প্রজেক্টগুলোকে চূড়ান্ত রূপ দিতে হতো এবং উন্নয়নের এক নতুন এবং খুব আধুনিক ইতিহাস লিখতে হতো। সে অভিজিতের কাছে ওয়াদা করল যে সে প্রতি মাসে এই স্টেশনে আসবে, যাতে সে নিজের শিকড়ের সাথে জুড়ে থাকতে পারে এবং তার মনে থাকে যে তাকে কার জন্য এবং কেন এই কঠিন লড়াই লড়তে হবে।
অভিজিৎ তাকে বিদায় জানানোর সময় সেই পুরনো নোটবুকটি পুনরায় উপহার দিল, যার মধ্যে সে এখন শ্রাবণীর সাফল্যের গল্পের নতুন এবং খুব প্রেরণাদায়ক অধ্যায় নিজের হাতে জুড়েছিল। শ্রাবণী সেই নোটবুকটি নিজের বুকে জড়িয়ে নিল এবং সে নিজের গাড়িতে বসে নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য পুরোপুরি তৈরি হয়ে বেরিয়ে পড়ল। এই গল্পের শেষ কেবল একটি সাফল্যের গল্প নয়, বরং এটি একটি সামাজিক বিপ্লবের সূচনা, যা কোটি কোটি মানুষের মনে এই বিশ্বাস জাগিয়েছে যে সততা কখনো হারে না। শ্রাবণী সিনহা আজ কেবল একজন মন্ত্রী নন, বরং তিনি এক প্রতীক, সেই নারী শক্তির যিনি প্রতিটি বন্ধন ভেঙে আকাশ ছোঁয়ার সাহস রাখেন এবং যিনি সমাজকে বদলে দিতে পারেন। তার দ্বারা করা সংস্কার আজ পুরো দেশের জন্য এক মিসাল হয়ে দাঁড়িয়েছে এবং দুর্নীতির বিরুদ্ধে তার লড়াই এক নতুন এবং খুব স্বচ্ছ ভারতের মজবুত ভিত্তি খুব নিপুণভাবে গড়েছে। ন্যায়ের শাসন এখন কেবল একটি স্বপ্ন নয়, বরং একটি বাস্তবতা, যাকে শ্রাবণীজি নিজের রক্ত আর ঘাম দিয়ে খুব সুন্দরভাবে সিক্ত করেছেন। বহু বছর পরেও যখন কেউ সেই স্টেশনের উপর দিয়ে যায়, তখন সে শ্রাবণী আর অভিজিতের সেই গল্প মনে করে, যা আমাদের শেখায় যে ইনসানিয়াতই সবথেকে বড় ধর্ম এবং সেটাই আমাদের বাঁচায়। স্টেশনের সেই লাইব্রেরি আজ হাজার হাজার ছাত্রের ভবিষ্যৎ গড়ছে এবং সেখান থেকে বেরিয়ে আসা প্রতিটি আধিকারিকের মনে শ্রাবণীর মতো সততা আর অভিজিতের মতো নিঃস্বার্থ ভাব কড়ায় গণ্ডায় ভরা থাকে। দেশ এখন বদলাচ্ছে এবং এই বদলের প্রতিটি ইটে সেই মেয়ের সংগ্রাম জড়িয়ে আছে, যে হার মানতে অস্বীকার করেছিল এবং যে নিজের স্বপ্নকে কখনো মরতে দেয়নি। শ্রাবণীর কাহিনী এখন ইতিহাসের বইয়ের অংশ হয়ে গেছে, যা যুগে যুগে আগত প্রজন্মকে সত্য এবং ন্যায়ের পথে চলার নিরন্তর প্রেরণা দিতে থাকবে। শেষ দৃশ্যে শ্রাবণী নিজের ভব্য কার্যালয়ের জানলা দিয়ে বাইরে তাকিয়ে মুচকি হাসে, কারণ সে জানে যে আজ হাজার হাজার শ্রাবণী বিনা কোনো ভয়ে নিজেদের স্বপ্নের ট্রেনে সাবার হয়ে নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। তার গর্ব যে সে সেই ব্যবস্থার অংশ হতে পেরেছে যা একসময় তাকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু আজ সেই ব্যবস্থাই তার সম্মানে পুরো গরিমা নিয়ে মাথা নত করে গর্বের সাথে দাঁড়িয়ে আছে। সে নিজের চোখ বন্ধ করল এবং অনুভব করল যে ন্যায়ের সেই যাত্রা, যা এক ছোট্ট স্টেশন থেকে শুরু হয়েছিল, তা আজ এক বিশাল মহাসাগর হয়ে উঠেছে। এটি কেবল একটি শেষ নয়, বরং এটি একটি এমন নিরন্তর চলতে থাকা প্রক্রিয়ার শুরু, যা সমাজকে সব ধরনের নোংরামি এবং অন্যায় থেকে সব সময় মুক্ত রাখবে।